আচ্ছা, গতদিনে আমরা বেশ কিছু জিনিস ফলো করছিলাম। তার মধ্যে কিছু জিনিস ছিল হচ্ছে যে আমাদের আহ, কিভাবে গ্রুপ প্রেজেন্টেশন ম্যানেজ করতে হবে অন ড্রাইভের মাধ্যমে, কিভাবে স্মার্ট আর্ট দিয়ে আমাদের বিভিন্ন ধরনের চার্ট বা ফ্লো চার্ট তৈরি করা যাবে, তারপর কিভাবে পিকচার্স এর সাথে কাজ করতে হবে, কিভাবে ভিডিও মডিফাই করতে হবে এবং তার মধ্যে কিভাবে বুকমার্ক করতে হবে। আজকের কন্টেন্ট গুলা একটু বেশি জটিল এবং ওভারল্যাপিং হবে এক্সেল এর সাথে। এই জন্য আমি চাইবো যে হচ্ছে সবাই একটু কনসেন্ট্রেশন দিতে, এবং যদি কোনো কারণে মিস করে যায়, আজকে যেহেতু অনেকগুলো টপিক আমাকে কভার করতে হবে, আমি একটু ফাস্ট যাব এবং হোপফুলি আমার সাথে আপনারা ক্যাচ আপ করতে পারবেন। এবং কারো যদি প্রবলেম হয় আমি সবার শেষে আবার জিজ্ঞেস করবো যে হচ্ছে কোন কোন জায়গায় প্রবলেম হবে। আমি আবারও বলছি, আমি কিন্তু এ টু জেড সবকিছু কভার করার চেষ্টা করব এখন। হোপফুলি আজকে সম্পূর্ণ ডেলিভারিটা দিতে পারি। আচ্ছা, তাহলে ডে থ্রির ট্রেনিং এর মধ্যে আজকে আমরা ইনক্লুড করবো হচ্ছে যে আমাদের যখন মাল্টিপল পিকচার্স অথবা অবজেক্ট অথবা শেপ থাকবে তখন সেগুলোকে আমরা গ্রুপ করব কিভাবে এট দ্য সেম টাইম, এবং সেগুলোকে আমরা কিভাবে অ্যানিমেট করব। বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন, পিকচার অ্যানিমেশন এবং ক্লিপার অ্যানিমেশন এবং অন্যান্য যে অবজেক্ট গুলো আমরা আমাদের পাওয়ার পয়েন্ট ইনক্লুড করবো সেগুলোকে অ্যানিমেশন দেবো কিভাবে। এর আগে আমরা স্লাইডের ট্রানজিশন মডিফাই করছিলাম, যে স্লাইড একটার পর আরেকটা কিভাবে চেঞ্জ হবে সেটার অ্যানিমেশন নিয়ে কাজ করছিলাম। কিন্তু আজকে আমরা স্লাইডের মধ্যে যে ক্লিপার, টেক্সট, পিকচার বা অন্যান্য যে অবজেক্ট গুলো আমরা ইউজ করব সেগুলোকে অ্যানিমেশন দিব কিভাবে। এরপরে হচ্ছে আমরা স্লাইডের মধ্যে সাউন্ড ইফেক্ট দিব কিভাবে, আমরা স্লাইডে টেবিলস গুলো কিভাবে মডিফাই করব বা ইনক্লুড করব। এরপরে আমরা হচ্ছে বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট এবং ফ্লো চার্ট নিয়ে কিছু আলোচনা করব। এবং টেবিল, বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, এগুলো সবগুলা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এর সাথে একটু ওভারল্যাপ করবে। তো এগুলো তো আমি হচ্ছে একটু কম সময় দিব, কারণ ইতিমধ্যে আপনারা লাইন চার্ট, পাই চার্ট এবং বার চার্ট নিয়ে আপনারা অলরেডি কাজ করছেন। তো আমি হচ্ছে এগুলো একটু কম সময় দিব, জাস্ট এগুলো মানে ইনসার্ট করে দেখাবো। আচ্ছা, তাহলে আজকের সেশন আমি এখান থেকে শুরু করছি। তাহলে প্রথমেই আমরা বলি যে হচ্ছে আমাদের এর আগের স্লাইডটা যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করব কিভাবে। সাপোজ এটা হচ্ছে একটা আমাদের ফ্লো চার্ট, যে কোনো একটা কিছুর পর কোনো একটা কিছু যখন আমরা মানে কি এভাবে প্রেজেন্ট করব একটা প্রসেস বা সেটা হচ্ছে আমরা কি বলবো, ফ্লো চার্ট। এখন ফ্লো চার্ট হচ্ছে স্মার্ট আর্টের মাধ্যমে খুব সুন্দরভাবে কি ইনক্লুড করা যায়। ঠিক আছে, এটা আমাদের সব লাস্ট পয়েন্ট ছিল যে ক্রিয়েট এ ফ্লো চার্ট, বাট এটা হচ্ছে আমরা এখনই করে দেখাবো সেটা কিভাবে, যে হচ্ছে একটা ফ্লো চার্ট কিভাবে তৈরি করতে হয়। এখন আমাদের ফ্লো চার্ট যদি সিম্পল হয় তাহলে খুব ইজিলি আমরা ফ্লো চার্টটা তৈরি করতে পারবো। আমাদের ফ্লো চার্ট যদি কমপ্লেক্স হয় সেই ক্ষেত্রেও কি আমরা কমপ্লেক্স একটা ফ্লো চার্ট তৈরি করতে পারবো। সাপোজ হচ্ছে আমার এই ফ্লো চার্টটা যে হচ্ছে বাটারফ্লাই লাইফ সাইকেল, আমরা এর আগে করছিলাম কি একটা প্রসেস তৈরি করছিলাম, এবার আমরা একটা ফ্লো চার্ট চাচ্ছি। এখন এই সেম জিনিসটা আমরা হচ্ছে এখন ফ্লো চার্টে আনবো কিভাবে। ব্যাপারটা খুবই সিম্পল। আমরা যখন স্মার্ট আর্টে সাপোজ আমি একটা নতুন স্লাইড দিলাম এবং এখানে হচ্ছে আমি কি করব, আমার এই ফ্লো চার্টটা আমি তৈরি করব। আচ্ছা, এখন আমি দেখাবো হচ্ছে যে হচ্ছে ফ্লো চার্টটা কিভাবে তৈরি করবো। তাহলে আমাদের আবার শুরু থেকে বলি, ইনসার্ট, তারপর কি আমাদের স্মার্ট আর্ট, এখান থেকে যে আমাদেরকে কি লিস্ট অথবা প্রসেস সিলেক্ট করতে হবে। লিস্ট অথবা প্রসেস সিলেক্ট করার পর আমাদের যেই ডিজাইনটা আমাদের পছন্দ, যে না আমরা যদি সাইডে এভাবে একটার পর আরেকটা রাখতে চাই ফ্লোচার্ট, অথবা আমরা যদি আপ ডাউন রাখতে চাই, তাহলে আমাদেরকে সেভাবে হচ্ছে কি সিলেক্ট করতে হবে যে আমরা আসলে কোন ধরনের ফ্লোচার্ট চাচ্ছি। এখন দেখা যাচ্ছে আমি সবগুলো অপশন এক্সপ্লোর করার পর আমার যদি পছন্দ না হয় আমরা অন্য কোনো জায়গা থেকে হচ্ছে কি সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি এখানে দেখতেছি কি একটা সিম্পল একটা ফ্লোচার্ট আছে, এটা হচ্ছে কি ভার্টিক্যাল প্রসেস, কিন্তু এই ফ্লোচার্টটা Recording stopped. আমার জাস্ট স্লাইডের মিডিল অংশটুকু কভার করছে। কিন্তু এই ফ্লোচার্টটার মানে হচ্ছে যদি আমি প্রি ডিটারমাইন্ড যে ইয়াগুলা সেগুলো যদি নিতে চাই, এটা নিলে আবার দেখা যাচ্ছে কি আমার সিম্পল ফ্লোচার্টটা অনেকভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না যে আমার এই জিনিসগুলো পুরো বিভক্ত হোক, বাট আমি চাচ্ছি কি আমার এটা ফুল জিনিসটা কভার করবে। এটা খুব সিম্পল ওয়ে হচ্ছে, আমি যখন সিম্পল ফ্লোচার্টটা তৈরি করব, আমি আগে বলছি আমি হচ্ছে এখানে কি করব, একটা টেক্সট পেনটা ওপেন করব। এটার মধ্যে আমি হচ্ছে আমার কন্টেন্ট গুলা দিয়ে দিব, যেমন হচ্ছে এই
এখন আমার টেক্সট পেনে যখন আমার এগুলো দেওয়া হয়ে গেল, এখন আমি এখান থেকে যখন আমি আমার Recording in progress. চার্টটা সিম্পলি যখন অন্য একটা ডিজাইনে কনভার্ট করব, তাহলে দেখা যাচ্ছে কি ওই সেম ডিজাইনটাই থাকছে, বাট কি আমার পুরো এরিয়াটা ফিল আপ করছে, কিন্তু সেটা যেহেতু আগে আমাদের কি ডাবল ছিল লেয়ারটা, কিন্তু সেটা কিন্তু এখন আর হচ্ছে না। তাহলে সিম্পল জিনিসগুলোকে কি আমরা এইভাবে জাস্ট আমাদের ডিজাইন মডিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র আমাদের লেআউটটা আমরা মডিফাই করলেই কি হবে, আমাদের এইখানে পুরা প্রসেসটা আমরা এইভাবে কি একটা ফ্লো চার্ট বানাতে পারবো। এখন এইখান থেকে আমি যে কোনো ধরনের আমি যখন অ্যানিমেশন সিলেক্ট করব একটা ফ্লো চার্টের জন্য, তখন কি সেটা সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফ্লো চার্টের ব্যাপারটা এর আগের দিনের মতো একদম সিম্পল। সেটা হচ্ছে আমরা সিম্পল একটা ফ্লো চার্ট ইনক্লুড করব, তারপর যখন আমরা সেটা ডিজাইনটা বা লেআউটটা চেঞ্জ করব, সেটা আমাদের ওই টেক্সট অনুযায়ী কি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বাট নর্মালি আমরা যখন লেআউটটা অন্যভাবে ইনক্লুড করতে চাই, তখন কিন্তু সেটা অনেক কমপ্লেক্স আকারে থাকতে পারে। তাহলে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমরা জাস্ট একটা সিম্পল ফ্লোচার্ট তৈরি করবো, সেখানে কিন্তু আমরা কি জাস্ট লেআউট চেঞ্জ করে আমরা করে ফেলতে পারবো এটা। সাপোজ আমার এই ফ্লোচার্টটা এবং এই ফ্লোচার্টটার মধ্যে শুধুমাত্র ডিজাইনে পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নেই। আচ্ছা, ফ্লোচার্ট আজকে এই পর্যন্তই ছিল। এই Recording ফ্লোচার্টের stopped. অনেক ধরনের অ্যানিমেশন এবং ফরম্যাট এবং ডিজাইন হচ্ছে কি আমরা দিতে পারবো। আর অ্যানিমেশন এবং ফরম্যাটের কথা আমি আগেই বলছি, এটা নিয়ে যত বেশি আমরা এক্সপ্লোর করব, তত বেশি কি আমরা ডিজাইনগুলা মডিফাই করতে পারবো। প্রত্যেকটা জিনিসের ডিজাইন এবং শেপ এবং কালার আমরা সবকিছু মডিফাই করতে পারবো কিভাবে, আমরা জাস্ট ওই অবজেক্টটাকে সিলেক্ট করব, সেখানে একটা ফরম্যাট অপশন পাওয়া যাবে অথবা ডিজাইন অপশন পাওয়া যাবে, সেইখান থেকে আমরা সম্পূর্ণ সবকিছু চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এবার আসি ফ্লোচার্ট থেকে, যে আমরা মাল্টিপল পিকচার যদি আমাদের থাকে, সাপোজ এই স্লাইডটার মধ্যে মাল্টিপল পিকচার যদি থাকে, সেগুলোকে আমরা কিভাবে একই গ্রুপের মধ্যে ইনক্লুড করব, বা এগুলোকে আমরা একই সাথে কিভাবে এটার মধ্যে মাল্টিপল পিকচার যদি থাকে সেগুলোকে আমরা কিভাবে একই গ্রুপের মধ্যে ইনক্লুড করব, বা এগুলোকে আমরা একই সাথে কিভাবে গ্রুপ করব, বা একটার পর আর একটা অর্ডার দিব কিভাবে। এই স্লাইডটার মধ্যে আমি অনেক কিছু ইনক্লুড করছি এবং একে একে আমি হচ্ছে এগুলো কি ব্রেকডাউন করব। এই স্লাইডটা যদি আমি প্রিভিউ দিই স্লাইড শোতে, তাহলে দেখা যাচ্ছে কি ওকে, তাহলে দেখা যাচ্ছে এই স্লাইডটার মধ্যে আমরা সিম্পলি এই ছবিটা এবং টেক্সটটা একসাথে গ্রুপ করছি, এই ছবিটা এবং এটার টেক্সট একসাথে গ্রুপ করছি, এই ছবি এবং তার টেক্সট একসাথে গ্রুপ করার পর এটা করছি, এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি এখানে, এবং সাথে সাথে কি আমাদের একটা স্মার্ট আর্ট গ্রাফিক্সও আমরা এখানে অ্যাড করছি। এখন এত কমপ্লেক্স জিনিস যখন আমি স্লাইড শোতে দিব, আমার এমনিতে কি নর্মালি আমি এই জিনিসটা দিলে যেরকম আকর্ষণীয় হইতো, অনেক প্রসেস আছে যেগুলোতে কি আমরা যখন এরকম করব, আমাদের স্লাইডটা আরো বেশি কি সুন্দর দেখাবে। আচ্ছা, তাহলে এটা করব কিভাবে, সেটা হচ্ছে যে যখন আমরা প্রথমে গ্রুপ করা শিখাই, যে আমরা একটা স্লাইডে গ্রুপ করব কিভাবে ছবিগুলা। আচ্ছা, ছবি বা অবজেক্ট গ্রুপ করার প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদেরকে প্রথমে ছবি বা অবজেক্টটা ইনসার্ট করতে হবে। সেটা কিভাবে ইনসার্টের কথা আমি এর আগেই বলছি, যে হচ্ছে পিকচার্স কি আমরা ইনসার্ট করতে পারবো এখানে। সাপোজ আমি যদি এখানে অনলাইন পিকচার্স নিই, অনলাইন পিকচার্স আমাদের অনেক লেট হচ্ছে, আমি এখান থেকে জাস্ট কপি করতে যাচ্ছি জিনিসটা। বাট আমি এখান থেকে টেক্সটটা রিমুভ করে দিলাম, জাস্ট ছবিটা রাখবো আমি এখানে। এই ছবিগুলো আমরা ম্যানুয়ালি হচ্ছে ইনপুট দিব আমাদের এখানে, কিন্তু এখন যেহেতু আমাদের অনলাইন থেকে দিতে গেলে একটু সময় লাগবে, আমি জাস্ট ছবিগুলো রাখতেছি। ওকে, এখন শুধুমাত্র কি আমার চারটা ছবি এখানে দেখা যাচ্ছে, যে আমি সাপোজ এই চারটা ছবি একটা স্লাইডের মধ্যে অ্যাড করছি। এখন এই ছবিগুলাকে কিভাবে অর্ডারে আনবো, আমি চাইলেই এভাবে কি করতে পারি, একটা পর একটা এভাবে ম্যানুয়ালি চোখের আন্দাজে এভাবে ঠিক করতে পারি, বাট অনেক সময় সেটা অ্যাকুরেট হইতে নাও পারে। এখন আমি কি করতে পারি, এই সবগুলো অবজেক্টকে আমি অ্যালাইন করতে পারি গ্রুপিং এর মাধ্যমে। সেটা হচ্ছে আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করব, আমার টেক্সট বা ছবি যাই হোক, এবং এইখানে আমরা কোথায় যাব, ফরম্যাট ট্যাবে। আমি আবার বলছি, সবগুলো সিলেক্ট করার পর কোথায় যাব, ফরম্যাট ট্যাবে।
ফরম্যাটে যাওয়ার পর এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে। অ্যালাইন যখন আমি দিব কি মিডল, তখন দেখা যাচ্ছে কি সবগুলো এক সারিতে চলে আসছে, একদম মিডল বরাবর চলে আসছে স্লাইডে। কিন্তু যখন আমি দিব কি ডিস্ট্রিবিউট হরাইজন্টালি, তখন দেখবো কি প্রত্যেকটা ছবির মাঝখানে স্টেজ কি একদম সেম হয়ে গেছে। কিন্তু এরপরেও কিছু একটা ব্যাপার থেকে যাচ্ছে যে এইখানে এতখানি খালি আছে, এখানে অল্প খালি আছে। তার মানে এখানে কিছু একটা আছে যেটা হচ্ছে আমরা ইনপুট দিতে পারবো। ওকে, এইখানে ব্যাপারটা হচ্ছে আমরা সবগুলা ছবি সিলেক্ট করার পর আমরা ফরম্যাট ট্যাবে যে কি করব, অ্যালাইন, অ্যালাইন টু স্লাইড, মানে হচ্ছে আমার এই পুরো স্লাইডের যে এরিয়া সেই অনুযায়ী সে কি করবে, ফরম্যাট করবে। তার মানে যখন আমি অ্যালাইন টু স্লাইড দিব, তারপরে যখন আমি কি করবো ডিস্ট্রিবিউট হরাইজন্টালি, তাহলে দেখা যাচ্ছে কি স্লাইডের এই পাশ থেকে যতটুকু খালি আছে এই পাশ থেকে ঠিক ততটুকু খালি আছে। ওকে, এই গেল হচ্ছে আমার সবকিছু অ্যালাইনমেন্ট করা। এখন আমি চাইলে এটা মিডিলে না রেখে কি একটু আপওয়ার্ডে রাখতে পারি, বা কি রাইটের মধ্যে রাখতে পারি, বা হচ্ছে টপ একদম উপরে রাখতে পারি, অথবা কি একদম নিচে রাখতে পারি। এটা হচ্ছে আমার স্লাইডের অ্যাপ, বাট আমি এই স্লাইডে চাচ্ছি কি আমি এটা একদম মিডিল বরাবর রাখবো। আচ্ছা, এই গেল হচ্ছে আমার প্রথম অ্যালাইনমেন্ট। এরপরে আমি কি করব, এখানে একটা অ্যারো চিহ্ন অ্যাড করতে যাচ্ছি, যেহেতু এটা একটা প্রসেস টাইপের এবং আমি কি করতে যাচ্ছি এখানে একটা অ্যারো। তাহলে এখান থেকে যাব ইনসার্ট, শেপ, এবং কি এখানে একটা ব্লক অ্যারো সিলেক্ট করব। এখন আমাকে অ্যারোটা ড্র করতে হবে। সাপোজ আমি এইভাবে অ্যারোটা ড্র করলাম। এখন অ্যারোটা আমি ইজিলি এভাবে মুভ করতে পারবো। আচ্ছা, মুভ করার পর এই অ্যারোটা এখন দেখা যাচ্ছে কি সবগুলো ছবির ওপরে চলে আসছে। কিন্তু আমাকে তো এটা রাখতে হবে কোথায়, সবগুলা ছবির পিছনে, যাতে আমার ছবিগুলা কি ফোকাসে আসে। আচ্ছা, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই অ্যারোর ফরম্যাটে যে, এই যে ফরম্যাট ট্যাব অলরেডি সিলেক্ট হয়ে আছে, এই অ্যারোর ফরম্যাটে যে এইখানে দেখ সেন্ড ব্যাকওয়ার্ড নামে একটা অপশন আছে। এটা কি দিতে হবে, একদম সেন্ড টু ব্যাক। একদম পুরোপুরি যখন আমরা সেন্ড টু ব্যাক দিয়ে দিব, তখন কি হয়ে যাবে সবগুলো ছবির একদম কি পিছনে চলে যাবে সেটা। বাট সাপোজ আমি যদি শুধুমাত্র সেন্ড ব্যাকওয়ার্ড দিই, ওকে আমি প্রথম থেকে দেখাই, আমি যদি শুধুমাত্র সেন্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে কিন্তু কি শুধুমাত্র একটা ছবির পিছনে যাচ্ছে। এই জন্য আমাকে করতে হবে কি, যেহেতু এগুলো অনেকগুলো ছবি, সব কিছুর পেছনে আমাকে এটা দিতে হবে। সেটা কি জন্য, তাহলে কিভাবে দিব, সেন্ড টু ব্যাক, মানে সবগুলোর পিছনে চলে যাবে এটা। আচ্ছা, এখন আমার কি অ্যাড করা বাকি, এখন হচ্ছে আমার টেক্সট অ্যাড করা বাকি। তার মানে এখানে তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, এগুলোর নিচে একটা লেবেল দিতে হবে। আচ্ছা, লেবেল দেওয়ার অপশনটা হচ্ছে আমরা কি করব, ইনসার্টে যে একটা কি টেক্সট বক্স ইনক্লুড করব। ওকে, টেক্সট বক্স অ্যাড করার পর এটার আমরা হচ্ছে কি একটা লেবেল দিব, এবং এটাকে আমরা সুন্দর জন্য কি মিডিল অ্যালাইনমেন্ট করব। এই টেক্সট বক্সটা আমরা আবার কি সিমিলারলি এখানে অ্যাড করব। ওকে, কিন্তু এখন যদি হচ্ছে আমি অ্যানিমেশনটা ঠিক প্লে করি, তখন দেখা যাচ্ছে কি একদম সবগুলো কি সিমিলার লেভেলে আছে। কিন্তু এরপর যখন আমি হচ্ছে গ্রুপ করতে চাইবো যে না আমার এইটা এবং এটা কি সিমিলার পজিশনে থাকবে, তখন আমি দুইটাকে সিলেক্ট করার পর কোথায় যাব, ফরম্যাট ট্যাবে যাব। এখানে খেয়াল রাখতে হবে ফরম্যাট ট্যাব দুইটা অ্যাপেয়ার হবে।
যে কোনো একটা ফরম্যাট ট্যাবে গেলে আমরা কি অপশনটা পাবো, গ্রুপ অপশনটা পাবো। এখান থেকে আমরা কি সিলেক্ট করবো, গ্রুপ। গ্রুপ কেন করতেছি এটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিব, ঠিক আছে। বাট আমাদের গ্রুপ করা দরকার হয় না সময়, সেজন্য আমরা কি করব, গ্রুপ দিলাম। তাহলে এখন একটা সিম্পল ডিফারেন্স দেখা যায় কি, এর আগে এই জিনিসটা দুইটা অবজেক্ট হিসেবে ছিল, এখন কি সিঙ্গেল একটা অবজেক্ট হিসেবে পরিণত হয়ে গেছে। এবং এটা যখন আমি মুভ করব তখন দেখা যাচ্ছে কি দুইটাই সিমিলার ভাবে কি মুভ হচ্ছে। আচ্ছা, তাহলে সিমিলারলি আমরা এই দুইটা জিনিসকেও কি করব, গ্রুপ হিসাবে তৈরি করে নিব। এটার জন্য হচ্ছে আমরা ফরম্যাটে যাব, তারপর কি গ্রুপে যে জাস্ট গ্রুপ সিলেক্ট করব। আমি সিমিলারলি আরো দুইটা করতেছি, গ্রুপ, ফরম্যাট, গ্রুপ, গ্রুপ, এগেইন দুইটা সিলেক্ট করার পর ফরম্যাটে যে গ্রুপ। আচ্ছা, এই হচ্ছে আমাদের অবজেক্ট গ্রুপ করা। এখন আমি যদি চাই তাহলে কি এই চারটা অবজেক্টকেও কি আমি কিন্তু গ্রুপে তৈরি করে ফেলতে পারি, যে আমার এই পুরো লাইফ সাইকেলটা কি জাস্ট একটা ছবি হিসাবে থাকবে। আমরা কিন্তু সেটাও করতে পারি কিভাবে, জাস্ট এই গ্রুপটা হিসাবে, গ্রুপ হিসেবে। এখন আমরা চাইলেই এটাকে কি ইচ্ছা মতো রিসাইজ করতে পারি এবং কি আমাদের একটা একটা করে কি মুভ করতে হবে না। তাহলে গ্রুপ করার সুবিধা হচ্ছে যখন সিমিলার ক্যাটাগরির কোনো কিছু থাকবে তখন কি আমরা সিমিলার একটা জিনিসকে কি করতে পারবো, গ্রুপ করতে পারবো এবং এটাকে কি একটা অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারবো। এখন আমার যদি মনে হয় যে না এই 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 পুরা জিনিসটাকে আমি হচ্ছে এইখানে রাখবো বা এখানে রাখবো বা যে কোনো জায়গায় যখন আমি মুভ করতে যাব তখন কি আমাকে এই আটটা জিনিস মানে ছবি টেক্সট ছবি টেক্সট ছবি টেক্সট ছবি টেক্সট এগুলো কি আমার আলাদা আলাদা ভাবে কি মুভ করতে হবে না। গ্রুপ করার সুবিধাই হচ্ছে এটা, যে গ্রুপ মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে মানে যে কোনো মাল্টিপল অবজেক্টকে জাস্ট আমার সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করা, এটাই হচ্ছে আমাদের গ্রুপ। আচ্ছা, সিম্পলি এখন যদি আমি মনে করি যে না আমার এখন গ্রুপটা রাখার দরকার নাই, এখন হচ্ছে কি করব, আমি এটা গ্রুপটাকে রিমুভ করব। গ্রুপ রিমুভ করার অপশন হচ্ছে আমরা যখন সিলেক্ট করব এটা, একটু ভালোভাবে রাখি জিনিসটা, আমরা যখন সিলেক্ট করব এই জিনিসটা তখন আমরা কি করব, সিলেক্ট করার পর আবার ফরম্যাট ট্যাবে যে গ্রুপ অপশনের নিচে আবার কি থাকবে, আনগ্রুপ। যখন আমি আনগ্রুপ করে দিলাম তার মানে কি আমার চারটা অবজেক্ট কিন্তু আবার আলাদা হয়ে গেল। এখন যদি আমি মনে করি যে না টেক্সট এবং এই ছবিটাকেও কি করবো, আমি আনগ্রুপ করব, সিমিলারলি আমি গ্রুপ অপশনে যে এখানে কি করব, আনগ্রুপ দিয়ে দিলে কি আমার ছবি এবং টেক্সট আবার সেপারেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের গ্রুপ অপশন। কিন্তু আমি গ্রুপ, আমি যদি সবগুলোকে আনগ্রুপ করে দিই তাহলে কি আমার ছবি, টেক্সট এবং সবগুলো কি আলাদা আলাদা আমার আনগ্রুপ হয়ে গেল। এই হচ্ছে আমার গ্রুপ, মানে যে কোনো ধরনের পিকচার, টেক্সট এবং শেপকে একসাথে গ্রুপ করা এবং আনগ্রুপ করার হচ্ছে লেসন। ওকে, এরপর আমরা চলে যাব যে হচ্ছে আমরা এর আগে স্লাইডে ট্রানজিশন দিয়েছিলাম, হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড চেঞ্জ হইলে কিভাবে ট্রানজিশন হইতে পারে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্লাইডের মধ্যে তো ট্রানজিশন আমরা ইজিলি অ্যাপ্লাই করতে জানি। সাপোজ এই স্লাইড থেকে যখন হচ্ছে পরের স্লাইড আসবে তখন কি এরকম ট্রানজিশন আমরা দিতে চাই। কিন্তু আমরা এখন যদি চাই যে না আমরা এই ভিতরের অবজেক্ট গুলাতে কি একটা অ্যানিমেশন দিব, সেই অ্যানিমেশনটা কিভাবে দিব, যে না আমরা এই যে এই স্লাইডের মতো যে না একটার পর একটা সবকিছু অ্যাপিয়ার করবে, স্লাইড না, স্লাইডের যে কন্টেন্ট গুলা সেগুলো কি একটার পর একটা অ্যানিমেট হবে। এই অ্যানিমেশনটা দিব হচ্ছে আমরা যে কোনো অবজেক্টে যখন আমরা অ্যানিমেশন দিতে যাব তখন সেটা কি করব, একটা ক্লিক দিব, তাহলে আমরা অ্যানিমেশন ট্যাবে যে এখানে যে কোনো ধরনের কি অ্যানিমেশন অ্যাড করতে পারবো। ওকে, আমি আবার বলি, যে কোনো অবজেক্টকে স্লাইডের মধ্যে যে কোনো অবজেক্ট, এর আগে আমরা দিয়েছিলাম পুরো স্লাইডটা অ্যানিমেশন মানে ট্রানজিশন বলে যেটা। এরপর করব কি আমরা এখন আজকে যেটা করব সেটা হচ্ছে স্লাইডের মধ্যে আমার যে টেক্সট এবং কি, ওকে সাপোজ স্লাইডের মধ্যে আমার যে টেক্সট এবং ছবি বা যে কোনো কন্টেন্ট আমরা কিভাবে অ্যানিমেশন দেব। আচ্ছা, অ্যানিমেশনের ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা প্রথম যে অ্যানিমেশনটা যেখানে দিতে চাচ্ছি সেটাতে হচ্ছে আমরা কি পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব।
সিলেক্ট করার পর এটা আমরা কোথায় যাব, অ্যানিমেশন ট্যাবে। অ্যানিমেশন ট্যাবে যে আমরা কি এটা একটা অ্যানিমেশন, এখান থেকে যে কোনো একটা র্যান্ডম একটা অ্যানিমেশন আমরা হচ্ছে কি চুজ করতে পারবো। সাপোজ আমি যদি হচ্ছে কি দিই, যে হচ্ছে ডার্কেন দিলাম বা লাইটেন, এই ধরনের কি আমরা অনেক ধরনের কি অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই করতে পারবো। বাট টেক্সটের জন্য সব থেকে বেশি সুবিধা হচ্ছে যে অ্যাপেয়ার বা ফেড এই টাইপের কোনো কিছু, বা ইমফাসিস। ইমফাসিসের ব্যাপারগুলো আমি হচ্ছে আর একটু পরে দেখাবো। বাট এখন হচ্ছে আমরা নর্মালি দেখি যে হচ্ছে যদি আমি ফ্লাইন দিই, তাহলে এটার ডিরেকশনও কি আমি চেঞ্জ করতে পারবো এই কোথা থেকে। ফ্লাইন অ্যানিমেশন দেওয়ার পর এটা যেহেতু আমাদের নিচ থেকে আসছে, বাট এটা আমাদের টাইটেল, তাহলে আমি প্রথমে কি করব, এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে আমি অ্যানিমেশন ইফেক্ট যে কি করব, ফ্রম টপ। ফ্রম টপ দিলে কি আমার টাইটেলটা উপর থেকে নিচে আসবে। আচ্ছা, আমাদের একটা অ্যানিমেশন এখান থেকে আগেই সিলেক্ট করা ছিল, সেটা আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে হচ্ছে প্রথম আমি করলাম কি এই স্লাইডের কাজ, যে হচ্ছে কি আমার টাইটেলটা উপর থেকে নিচে আসবে। এটা গেল কি আমার একটা টেক্সট অ্যানিমেশন। আচ্ছা, এখানে আমি আর একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি। সেটা কিভাবে, অ্যাড অ্যানিমেশন দিয়ে এমফাসিসের মধ্যে কি করতে পারি আমি, যে আমি যে এই জিনিসটা বলছি সেটা কি আমি কালার আন্ডারলাইন করে দিতে পারবো। সেটা কিভাবে, ইফেক্ট অপশনে যে ফার্স্ট অ্যানিমেশনটা আমাদের ছিল কি, আমাদের বাটারফ্লাই লাইফ সাইকেল বা হচ্ছে টাইটেলটা কি হবে আমাদের, আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডে কি হবে, নিচে আসবে। এর পরের অ্যানিমেশনটা আমি কি দিছি, সেকেন্ড অ্যানিমেশনটা, সেটা হচ্ছে যে টেক্সট সিলেক্ট করার পর সেখানে কি অ্যাড অ্যানিমেশন, যেহেতু আমরা একটা জিনিসের উপরেই কি দুইটা অ্যানিমেশন দিচ্ছি, সেখানে আমি কি করতেছি, যে প্রথমে একটা অ্যানিমেশন, সাপোজ এই টেক্সট বক্সের অ্যানিমেশনটা আমি দিয়েছিলাম কি যে ফ্লাইং, এবং এটা ডিরেকশন চেঞ্জ করছে কিভাবে, ইফেক্ট অপশন থেকে উপর থেকে নিচে। তাহলে এটা গেল আমার একটা অ্যানিমেশন। সেকেন্ড অ্যানিমেশনটা আমি দিচ্ছি হচ্ছে কি আমার পুরো টেক্সটের উপর, টেক্সটের কালার আগে আমি চেঞ্জ করছি, তারপর কি এখানে একটা অ্যানিমেশন দিছি। এই অ্যানিমেশনটার নাম হচ্ছে ফ্রন্ট কালার চেঞ্জ হবে, এই জন্য আমি এটাকে কি দিচ্ছি, ফ্রন্ট কালার। তারপর এখানে ইফেক্ট অপশনে যে আমার পরে যে কালারটা হবে সেটা হচ্ছে কি আমি সিলেক্ট করছি ব্ল্যাক। তার মানে এই যে দেখাই যাচ্ছে, প্রিভিউ করলে দেখা যাবে কি উপর থেকে নামলো লাল কালার থেকে কি আমার ব্ল্যাক কালার হচ্ছে। আচ্ছা, এর পরের অ্যানিমেশনটা আসি, সেটা হচ্ছে কি থার্ড অ্যানিমেশন। সেটা হচ্ছে কি আমার এই অ্যারো, অ্যারো অবজেক্টটা, এটাকে আমি আরেকটা অ্যানিমেশন দিতে যাচ্ছি, যে এটা কি হবে, অ্যাপেয়ার হবে। ঠিক আছে, এটা অ্যাপেয়ার হচ্ছে কিভাবে, আবার দেখাই। এই যে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কি আমার ছবিগুলো একটার পর একটা কি আসবে। এই অ্যানিমেশনটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, অবজেক্টটা সিলেক্ট করতে হবে, এবং কি আর একটা অ্যানিমেশন, আবার বলি হোম থেকে অ্যানিমেশন ট্যাবে যেয়ে কি করতে হবে, আমার একটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। ওকে, সিমিলারলি যদি 5 করি আমি 14, 6 করলে 14, এবং 7 করলে আবার কি, তার মানে একটা পর একটা এই অ্যানিমেশন গুলো কি হবে, অ্যাপেয়ার করবে। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই টেক্সট বক্স গুলা কিন্তু কি আলাদা ভাবেই আছে, কিন্তু যখন আমি স্লাইডটা প্লে করব তখন কি চাচ্ছি আমি, আমার আগের এই স্লাইডটার মতো। কিন্তু এখন দেখা যাচ্ছে কি আমার টেক্সট গুলো আগে থেকে Recording in এখানে আছে। progress. এটার কারণটাই হচ্ছে কি আমরা ছবি এবং টেক্সট কি একসাথে গ্রুপ করে রাখি নাই। এখন আমি এই জন্য এটাকে মানে রেখে দিছি, যে যার কারণে হচ্ছে আমরা দেখাতে পারি যে হচ্ছে এই ছবি এবং টেক্সট যদি আমরা একসাথে গ্রুপ না করি তাহলে কি অ্যানিমেশন আমাদের একসাথে হবে না। ওকে, এখানে তাহলে ফরম্যাট ট্যাবে যে আমরা কি করব, সবগুলোকে গ্রুপ করে দিব আগের মতো। তার মানে যখন আমি অ্যানিমেশন নিয়ে কাজ করব, শুধুমাত্র অ্যানিমেশন নিয়ে আমার কাজ করলে হবে না, আমাকে কি করতে হবে,
গ্রুপও করে ফেলতে হবে, যে না আমার অবজেক্ট আমি এই ধরনের অ্যানিমেশন চাচ্ছি, তাহলে হচ্ছে আমাকে কি এই অবজেক্টটাকে গ্রুপ করতে হবে। আমি সবগুলা যখন আবার গ্রুপ করে নিব, তারপর যখন আমি স্লাইডটা প্লে করব তখন দেখা যাবে কি যে এটা অটোমেটিক্যালি কি একটা পর একটা ওইভাবে অ্যাপিয়ার হচ্ছে। ওকে, গ্রুপ করার কারণে এখন আমাদেরকে অ্যানিমেশনটা আবার দিতে হবে। ওকে, এরপরে যদি আমরা প্লে করি তাহলে দেখা যাচ্ছে কি আমার স্লাইডে কোনো কিছু অটোমেটিক আসছে না। এখন আমাকে হয় কিবোর্ড নাহলে কি মাউস ক্লিক করতে হচ্ছে। করার পর আমার একটা অ্যানিমেশন হয়ে কিন্তু কি আবার স্টপ হয়ে আসে। তার মানে এই সবগুলো অ্যানিমেশন কিভাবে হয়েছে, একটার পর আর একটা ঠিকই হবে, কিন্তু কি আমার মাউস ক্লিক বা কিবোর্ড ছাড়া এটা প্লে আউট হবে না। এটা ফিক্স করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যানিমেশন গুলো এরকম র্যান্ডমলি ক্লিক না করে আমরা কি অটোমেটিক দিয়ে রাখতে পারি, যে একটার পর একটা আমি যখন আগের স্লাইডটাতে প্লে করলাম এরকম কি যে একটার পর একটা কি অটোমেটিক প্লে আউট হবে। তাহলে এই অ্যানিমেশন গুলো অ্যাপ্লাই করবো কিভাবে, সি আমার আগের আগের স্লাইডটা দেখলে এরকম যদি আমি চাই তাহলে হচ্ছে কি আমাকে একটা পর একটা কি অ্যানিমেশন গুলা ঠিকঠাক করতে হবে। তাহলে এইখানে আমরা এই যে অ্যানিমেশন বাটন গুলাতে হচ্ছে কি করব, ক্লিক করব। তাহলে আমাদের কি অ্যানিমেশন ট্যাবে অটোমেটিক সুইচ হবে এবং এটা আমরা এডিট করার একটা অপশন পাবো। তার মানে আমার ফার্স্ট অ্যানিমেশন কি, আমি কি চাচ্ছি স্টার্ট অন ক্লিক না, উইথ প্রিভিয়াস। তার মানে কি হবে এটা, যে আমি যখন স্লাইডটা একদম শুরু করব তখন কি হবে, একদম সাথে সাথে শুরু হয়ে যাবে। সি সাপোজ এই যে আমি শুধুমাত্র একটা অ্যানিমেশনে স্টার্ট উইথ প্রিভিয়াস দিছি, মানে অটোমেটিক দিছি, এর জন্য যখন আমি স্লাইড শোটা শুরু করব একটা অ্যানিমেশন হয়ে কিন্তু পরে থেমে যাচ্ছে, কারণ পরবর্তীটা কি আমি ম্যানুয়ালি করা আছে। এটা যখন আমি আবার অটোমেটিক সিলেক্ট করব কি স্টার্ট, এই যে আবার অ্যানিমেশন নাম্বারের উপর আমি ক্লিক দিলে কি আমার অটোমেটিক অ্যানিমেশন ট্যাব ওপেন হয়ে আমার এখানে সবকিছু এডিট করার অপশন থাকবে। তাহলে এটা আমি কি করব, অন ক্লিক না, কি হবে আফটার প্রিভিয়াস, যে না আমি প্রথমটার পরে কি করতে যাচ্ছি, পরেরটা প্লে করতে যাচ্ছি, এবং ডিলে দিব আমরা কত, সাপোজ 1 সেকেন্ড। তাহলে এখন আমরা দেখতে পাবো, এখন যদি আমি স্লাইড শো করি প্রথমে আসলো সেকেন্ড অ্যানিমেশনটা 1 সেকেন্ড পর আবার কি এই যে কালার চেঞ্জ হয়ে গেল, কিন্তু থার্ড অ্যানিমেশনটা কিন্তু এখনো আসে নাই। আমরা অ্যানিমেশন ঠিকই অ্যাপ্লাই করছি কিন্তু কি আমাদের অটোমেটিক অ্যানিমেশন অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে থার্ড অ্যানিমেশনটা আমরা সিমিলারলি অ্যাপ্লাই করবো। সেটা কি, এই যে আবার এই অ্যানিমেশন নাম্বারের উপর ক্লিক করলে আবার আমাদের অপশন আসতেছে, এবং ডিলে আমরা কি আফটার প্রিভিয়াস দিয়ে ডিলে দিব হচ্ছে কি 1 সেকেন্ড। এবার স্লাইড শো দিলে দেখা যাবে কি এই যে আফটার 1 সেকেন্ড আগেরটার সাথে কি হচ্ছে এই জিনিসটা চলে আসছে। সিমিলারলি আমরা পরের অবজেক্ট গুলোকেও একইভাবে মডিফাই করব যাতে একটার পর একটা কি অটোমেটিক চলে আসে। তাহলে আফটার প্রিভিয়াস দিয়ে 1 সেকেন্ড, ডিউরেশন আমি আরেকটু বাড়াই দিই যাতে আমাদের একটা সুন্দর লাগে। আফটার ক্লিক 1 সেকেন্ড। সাপোজ এখন যদি আমি স্লাইড শো চালু করি তাহলে প্রথমে আমার এই অ্যানিমেশন আসবে, 1 সেকেন্ড পর এই অ্যানিমেশন, তারপরে 1 সেকেন্ড পর আবার এই অ্যানিমেশন, তারপর 1 সেকেন্ড পর এই অ্যানিমেশন, তারপরে এইভাবে। ওকে, থার্ড অ্যানিমেশন আফটার প্রিভিয়াস 1 সেকেন্ড, fourth animation after previous 1 সেকেন্ড। ওকে, এবার যদি আমরা পুরো স্লাইড শো প্লে করি পুরোটা, তাহলে দেখা যাচ্ছে কি ওকে। তার মানে আমরা অটোমেটিক্যালি ট্রিগার করার কারণে একটার পর একটা কি একটা অ্যানিমেশন প্লে আউট আমাদের অলরেডি কি শুরু হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমার প্রিভিয়াস স্লাইডের মতো যদি আমরা এখন কাজ করতে চাই, যে হচ্ছে কি আমরা একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চাই, ঠিক আছে? এই সাউন্ড ইফেক্টটা অ্যাড করব কিভাবে,
এই সাউন্ড ইফেক্ট অ্যাড করা খুবই ইজি। আমরা যেভাবে প্রত্যেকটা জিনিস ইনসার্ট করি আমাদের ইনসার্ট ট্যাব থেকে, আমাদের সাউন্ড ইফেক্টটাও কি সিমিলারলি আমাদের ইনসার্ট করতে হবে। তাহলে আমার এই স্লাইডে কন্টেন্ট গুলো আমি অলরেডি অ্যানিমেশন করে ফেলছি। সেটা কিরকম? প্রথমে আমার টেক্সট আসবে, তারপর টেক্সটের কালার চেঞ্জ হবে, তারপর আমার এই অ্যারো অ্যাপিয়ার হবে, এরপরে কি আমার সবগুলো অ্যানিমেশন কাজ হচ্ছে। এরপরে আমরা এখন একটা সাউন্ড অ্যাড করতে যাচ্ছি। সাউন্ড অ্যাড করার সিস্টেমটা হচ্ছে ইনসার্ট দিব আমরা, মিডিয়ার মধ্যে কি আমরা অডিও পাবো, তারপর অডিও অন মাই পিসি। ইনসার্ট ট্যাব থেকে মিডিয়া, এর নিচে আন্ডারে অডিও, এবং এখানে কি অডিও অন মাই পিসি। এখন যদি আমি হচ্ছে কি এখান থেকে একটা অডিও ফাইল সিলেক্ট করে সেটা কি ইনসার্ট করি, তাহলে কি আমার এখানে একটা অডিও আইকন এবং কি এটা একটা প্লে বা ট্যাব দেখাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে কি এই অডিওটা কিন্তু কি অটোমেটিক্যালি প্লে হবে না যতক্ষণ পর্যন্ত কি আমরা ক্লিক না করব। সাপোজ আমি এই স্লাইড শোটা যদি এখন অন করি, আমার সব অ্যানিমেশন অটোমেটিক প্লে হচ্ছে, বাট কি আমার অডিওটা কিন্তু প্লে হচ্ছে না। ওকে, কিন্তু যখনই আমি এই যে মাউসটা নিয়ে যে এখানে ক্লিক করব তখন সেটা প্লে হচ্ছে। কিন্তু আমরা সবকিছুর সাথে সাথে কি চাচ্ছি যে আমার স্লাইডটা শুরু হওয়ার সাথে সাথে কি আমার এই অডিওটা প্লে হোক। তাহলে এই জিনিসটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অডিও আইকনের উপর ক্লিক করতে হবে। এখানে নর্মালি যখন আমরা ট্যাব দেখবো আমার কিন্তু এখানে অডিও ট্যাবটা বা প্লে ট্যাবটা থাকবে না, প্লেব্যাক। যখন আমি অডিও ফাইলটা নিচে ক্লিক করব সেখানে কি অটোমেটিক আমার একটা প্লেব্যাক ট্যাব ওপেন হবে। এই প্লেব্যাক ট্যাবে যে কি আমরা অডিওটা মডিফাই করতে পারবো বা কি সিলেক্ট করতে পারবো। প্লেব্যাক ট্যাবে আমরা ভিডিওর মতো কি অডিওটাকে ট্রিম করতে পারবো, যে আমার কতটুকু অডিও দরকার সেটা। সাপোজ আমার এত বড় অডিও দরকার নেই, আমি জাস্ট কি সিম্পল একটা ছোট্ট অডিও, এই বড় একটা অডিও থেকে কি আমরা জাস্ট ছোট্ট একটা অডিও রাখবো, সাপোজ 20 সেকেন্ডের জন্য। এখানে আমি প্লেব্যাক করেও দেখতে পারবো যে আমার আসলে কতটুকু থেকে কতটুকু হচ্ছে। তারপর আমরা যখন ওকে দিলাম, ট্রিম দিলাম, ঠিক আছে, আমার অডিওটা ট্রিম হয়ে গেল। এখন আমি চাইলে কি ভলিউম কম বেশিও করতে পারবো একদম ভিডিওর মতো। ওকে, এরপরে যে জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে অটোমেটিক করার জন্য সেটা হচ্ছে কি স্টার্ট, এখানে কি দেওয়া আছে ইন ক্লিক সিকোয়েন্স, যে আমরা যখন ক্লিক করবো অডিও আইকনটার উপর শুধুমাত্র তখনই ওপেন হচ্ছে, একটু আগে যেটা দেখালাম। কিন্তু অটোমেটিক করার জন্য আমরা কি করবো অটোমেটিক্যালি দিয়ে দিব। তাহলে কি হবে এই স্লাইডটা শুরু হওয়ার সাথে সাথে কি হবে প্লে হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে না এটা আমি যতক্ষণ পর্যন্ত স্টপ না করবো চলতে থাকবে, তাহলে হচ্ছে কি আমরা লুপ আনটিল স্টপ দিয়ে দিব। আচ্ছা, এরপরের যে জিনিসটা হচ্ছে এখন যদি আমি দিয়ে দিই, জাস্ট অটোমেটিক্যালি দিয়ে যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে, ওকে আমার অডিওটা অটোমেটিক প্লে হয়েছে, কিন্তু সবগুলো অ্যানিমেশনের পর। এটার কারণ কি কেউ বলতে পারবেন? আজকে আবারও বলছি, আজকে ট্রেনিং সেশনটা একটু ওভারওয়েলমিং বা একটু জটিল মনে হতে পারে, বাট আমি অডিয়েন্সদের মধ্যে থেকে একজনের রেসপন্স চাচ্ছি যে এটার কারণ কি কেউ জানে, যে হচ্ছে আমার অডিওটা সব লাস্টে প্লে হচ্ছে কেন, সব ফার্স্টে প্লে হচ্ছে না কেন? ওকে, কোনো রেসপন্স না পেলে আমি নিজে অ্যান্সারটা দিই। সেটা হচ্ছে যে আমাদের এই অডিও ফাইলটা সবগুলো অ্যানিমেশনের লাস্টে আমরা যোগ করছি, এই জন্য আমার অডিও ফাইলটা কি হবে সব লাস্টে যে আমার প্লে আউট করব। ওকে, এখন আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই সবগুলা অ্যানিমেশন, ঠিক আছে, সবগুলা অ্যানিমেশন এবং সব কিছুর আগে আমাদেরকে অডিও ফাইলটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি যদি শুরুতেই অডিও ফাইলটা অ্যাড করে দিতাম তাহলে কি আমার শুরুতেই অডিওটা প্লে হইতো, কিন্তু যখন আমি অডিও ফাইলটা সবার লাস্টে অ্যাড করছি তখন কি হচ্ছে সবার লাস্টে যে প্লে হবে। তাহলে এইটা এখন আমরা হচ্ছে মানে করার মানে ব্যাপারটাই হচ্ছে কোথায় যাব আমরা, সেটা হচ্ছে অডিওর এখানে আমার এই ধরনের কোনো অপশন নাই। কিন্তু আমি এই জন্য বলছি পাওয়ার পয়েন্ট 2019 বা 2013 এবং অ্যাবাভ এরা কি করতে হবে, আমাদেরকে অ্যানিমেশন পেন নামে একটা অপশন আছে।
এই অ্যানিমেশন পেনের মধ্যে যেতে হবে। আমি আবারও বলি, যখন আমি এই ধরনের কোনো অ্যানিমেশন দেখবো যে আমার কি সব লাস্টে এসে প্লে হচ্ছে, ঠিক আছে, তখন সেটা কিভাবে আমরা মডিফাই করব? ইদার অ্যানিমেশন পেইন অথবা কি আমাদের সিলেকশন পেইন নামে কিছু অপশন আছে, সেখান থেকে করতে হবে। ওকে, অ্যানিমেশন পেইন নিয়ে আমি নেক্সট দিন একটু বেশি আলোচনা করব। আর আজকে যদি আমি শুরুতে দেখাতে চাই তাহলে হচ্ছে কি, এইখানে যখন আমি অ্যানিমেশন প্লেন, ওকে আমি আবার দেখাই অ্যানিমেশন প্লেনে যেতে হবে কিভাবে। সেটা হচ্ছে অ্যানিমেশনস, যে এইখানে অ্যাডভান্সড অ্যানিমেশনের মধ্যে একটা অ্যানিমেশন পেন নামে একটা অপশন আছে, এটা ক্লিক দিলে কি আমার এটা সুন্দরভাবে সবগুলা দেখা যাচ্ছে যে আমি কোনটার পর কোন অ্যানিমেশন করছি। এইখানে আমার কাজ যেটা হচ্ছে যে যেহেতু আমি আমার অডিওটাকে স্লাইড শুরু হওয়ার সাথে সাথে প্লে করতে যাচ্ছি, কিন্তু আমি দেখতেই পাচ্ছি কি যে আমার অডিওটা কোথায় আছে, সবার লাস্টে আমি এড করছি, এই জন্য পাওয়ার পয়েন্ট সেটা একদম লাস্টে নিয়ে নিছে। ওকে, এটাকে ফিক্স করা খুব ইজি ওয়ে হচ্ছে একদম ড্র্যাগ করে কি শুরুতে নিয়ে চলে যাও। ওকে, আবার আমি দেখাই, এটা হচ্ছে কি আমার অডিও ফাইলটা আমি সব লাস্টে অ্যাড করার জন্য কি আমার সব লাস্টে এটা প্লে আউট হচ্ছে। এখন এটা আমি কি করব, ড্র্যাগ করে সুন্দর করে সবার সামনে নিয়ে যাব। ওকে, এখন যদি আমি স্লাইড শো করি, এবং এখানে আমরা কিছু প্রবলেমও এনকাউন্টার করছি। সেটা হচ্ছে যে আমি যেহেতু ফার্স্টে অ্যানিমেশনটা নিয়ে চলে আসছি, এরপর থেকে কি আমাদের সবগুলো অ্যানিমেশন কি হয়ে গেছে, আবার আমাদের ফিক্স করতে হবে। এটার মেইন ইয়াটা হচ্ছে আমরা, খাইছি তো। কারো মাইক্রোফোন অন আছে? আচ্ছা, দেখাই যে হচ্ছে সাউন্ড ক্লিপের পর আমরা পরের অ্যানিমেশনটাকে সিলেক্ট করে কি করব, এখানে স্টার্ট আফটার প্রিভিয়াস দিয়ে দিব। এরপরে যদি এখন আমরা প্লে আউট করি, ডিউরেশনটা একটু কমিয়ে দিব। আমরা এখানে একটা প্রবলেম এনকাউন্টার করছি এবং ফিক্স করার ট্রাই করতেছি আমি। এখানে সবকিছুই ঠিকঠাক আছে, বাট কোনো একটা কারণে এই জিনিসটা কাজ করতেছে না।
এই স্লাইডে কোনো একটা কারণে ঝামেলা হচ্ছে, যার কারণে হচ্ছে কি আমাদের অডিও ফাইলটা প্লে হওয়ার পর বাকিগুলা কি হচ্ছে, আমাদের এখানে একটা ঝামেলা শুরু হয়েছে। ওকে, তাহলে এইখানে যে আমরা যদি স্টার্ট উইথ প্রিভিয়াস সবগুলা দিই, সেম প্রবলেম আমরা এনকাউন্টার করছি। ওকে, অ্যানিমেশন পেন বাদ দিয়ে আমরা হচ্ছে কি জাস্ট ডিজাইনের উপর সিলেক্ট করে আবার ম্যানুয়ালি আগের মতোই করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের অ্যানিমেশনসে যে স্টার্ট আফটার প্রিভিয়াস দিয়ে আমরা টাইমিংটা দিয়ে দিব এখানে। কাজ করতেছে না আজকে। আমি অ্যাকচুয়ালি সরি, আচ্ছা আজকে ব্যাকগ্রাউন্ড অডিও কোনো একটা কারণে ঝামেলা করছে। আজকে আমরা অ্যানিমেশন পর্যন্তই রাখবো, সাউন্ডটা নিয়ে আমি আবার কালকে মানে হচ্ছে ডিটেলস আলোচনা করবো। অ্যাকচুয়ালি সরি, আমি জানি না যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে। আমি প্রবলেমটা ফিগার আউট করে আমি আবার কালকে এই জিনিসটা কারেক্ট করার চেষ্টা করবো। বাট অ্যানিমেশনটা হচ্ছে আমাদের এভাবে একটার পর একটা এভাবে অ্যাড করতে হবে। ওকে, আমরা এবার হচ্ছে পরবর্তী লেসনে চলে যাব। সেটা হচ্ছে যে আমাদের কিভাবে টেবিল ইনসার্ট করতে হবে, পাই চার্ট, লাইন চার্ট এবং বার চার্ট কিভাবে ইনসার্ট করতে হবে। আচ্ছা, টেবিল, সাপোজ আমি এরকম যদি হচ্ছে একটা টেবিল ইনসার্ট করতে চাই, আমার টেবিল ইনসার্ট করা একেবারে ইজি। সেটা হচ্ছে যে আমি ইনসার্ট যাব টেবিল, এবং আমার টেবিলের সাইজ হচ্ছে কি আমরা ডিটারমাইন করে দিব যে আমাদের কতগুলা রো এবং কতগুলা কি লাগবে, কলম লাগবে। আচ্ছা, এরকম যখন আমরা সিলেক্ট করে দিব, আমরা যদি সাপোজ এরকম 5/6 এরকম যদি আমরা তৈরি করি, এটাকে আমরা কি ইজিলি রিসাইজ করতে পারবো। এবং কি আমাদের যদি মনে হয় যে এখানে হচ্ছে কি চাই আমরা একটা, আমি একটা নিউ স্লাইডে নিয়ে যাই, সেটা দেখানোর সুবিধা হবে। ইনসার্ট টেবিল এবং কি এরকম নিলাম। এখন যদি আমাদের কোনো কারণে মনে হয় যে না আমাদের আর একটা কি কলম এদিকে বেশি লাগবে, বা আমাদের আর একটা কি রো বেশি লাগবে, সেই ক্ষেত্রে আমরা লেআউটে যে কি ইনসার্ট রাইট অথবা ইনসার্ট লেফট দিয়ে কি করতে পারবো, কলাম বা হচ্ছে কি রো অ্যাড করতে পারবো। ওকে, এখন টেবিলের মধ্যে যখন হচ্ছে কি আমরা কন্টেন্ট সিলেক্ট করব বা হচ্ছে কন্টেন্ট লিখব, সাপোজ আমার এই টেবিলে সবগুলা কন্টেন্ট আমি কিভাবে চাচ্ছি, এই টেবিলের মধ্যে চাচ্ছি। তাহলে যে কোনো টেবিল যখন আমি কপি করবো, সাপোজ এই টেবিলটা আমি হচ্ছে ওয়েবসাইট থেকে নিছি, এবং এই টেবিলটা যখন আমি এখানে এসে পেস্ট করব বা করব, এটা অটোমেটিক কি হয়ে যাবে, পাওয়ার পয়েন্ট নিয়ে নিবে। এবং আমার যদি মনে হয় যে না এই এই জিনিস জায়গাটা আমার এক্সট্রা আছে, এটা আমি ইজিলি রিমুভ করতে পারবো কিভাবে, লেআউট থেকে ডিলিট দিয়ে কি দিব, আমাদের ডিলিট কলামস দিয়ে দিলে কি এটা আমার পুরোপুরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার টেবিল হচ্ছে রিসাইজিং করব কিভাবে। আমি যদি চাই প্রত্যেকটা কি আলাদা আলাদাভাবে রিসাইজ করতে পারি, কিন্তু আমি যদি চাই তাহলে কি রোগুলা সমানভাবে এবং কলমগুলা কি সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। সাপোজ আমি যখন হচ্ছে কি করব, এই টেবিলটা যদি এরকম রাখি যে না আমার টোটাল এতটুকু হবে, তাহলে সেক্ষেত্রে আমার এইখানে দেখা যাচ্ছে কি সাইজগুলা কি প্রথমটা বড় এবং পরেরটা কি ছোট হয়ে আছে। তাহলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে সবগুলো সিলেক্ট করে আমরা হাইট দিয়ে কি করতে পারবো, ডিস্ট্রিবিউট রোজ দিয়ে দিতে পারবো। তার মানে এখানে সবগুলো কি সমান হয়ে যাচ্ছে। কিন্তু কোনো কারণে যদি এটা আমার স্পেসের বাইরে চলে যায়, সেটা যখন আমি মিনিমাইজ করব বা ছোট করব, তখন কি আমার এই সাইজগুলো কিন্তু সিমিলার থাকবে। তার মানে ডিস্ট্রিবিউট রোয়ের কাজ হচ্ছে সবগুলো কি হাইট সিমিলার রাখা। এখন যদি কোনো কারণে আমার মানে বাইরে চলে যায়, সেটা কি আমি যখন রিসাইজ করব আমার সবগুলা সাইজ সিমিলার থাকবে, কিন্তু কি হবে না, এটা আগের মতো কি একটা বড় একটা ছোট থাকবে না। সিমিলারলি যদি সাপোজ এই কলামটা খুব বেশি বড় থাকে এবং বাকিগুলো যদি ছোট থাকে, তাহলে কি মানে কোনো কারণে এরকম হইতেই পারে জাস্ট মানে টেবিলের কন্টেন্ট বা কপি পেস্ট করার সময়, তখন সেখানে আমরা করব কি সেটা হচ্ছে কলামগুলা কি ডিস্ট্রিবিউট করে দিব। আবার দেখাচ্ছি, আমি যদি কোনো কারণে
কোনো একটা সেল বা হচ্ছে কোনো একটা কলাম যদি এরকম বড় থাকে ব্যয় থাকে, তাহলে সেখানে কি করতে পারি আমরা, ডিস্ট্রিবিউট কলাম ইকুয়ালি করে দিতে পারি। যখন আমি এটা ক্লিক করব আমার টেবিল সবগুলো কলাম সিমিলার থাকবে, এবং এটাকেও কি আমি ইচ্ছা মতো রিসাইজ করলে কি সবগুলো কলাম সিমিলার রেখে তারপর কি সে রিসাইজ করবে। এটা হচ্ছে আমার টেবিলের কাজ। আচ্ছা, আরেকটা ব্যাপার যে টেবিলের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই কন্টেন্ট গুলো, এটাকে চাইলে আমি কি একদম মিডিল বরাবর রাখতে পারি সেলের, এবং কি আমি টেক্সট গুলাকে সাইডে বা মিডিলে অ্যালাইন করতে পারি। এবং আমি যদি চাই টেক্সটের কি একদম নিচেও রাখতে পারি, আবার কি উপরে রাখতে পারি, আবার মিডিলেও রাখতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মিডিলে রাখা প্রিফারেবল টেবিল সৌন্দর্য বাড়ানোর জন্য। আচ্ছা, এরপর টেবিলের আরেকটা ডিজাইন আমরা মডিফাই করতে পারি, সেটা হচ্ছে কি হেডার রো আলাদা করা। তার মানে আমার এই রোটা যেটা সেটা কি আমি আলাদা করতে পারবো, এবং ফার্স্ট কলম কি আমি আলাদা করতে পারবো। এই যে এইটা, যে না আমার এখানে মেন কন্টেন্ট আছে এবং এখানে মেন কন্টেন্ট আছে, এগুলো হচ্ছে কি আমি হাইলাইট করতে যাচ্ছি, তখন আমি কোথা থেকে করবো, ডিজাইন, ফার্স্ট কলাম আমার কলম হাইলাইট করার জন্য, এবং হেডার রো হাইলাইট করার জন্য হেডার রো। ঠিক আছে, এবং আমি এখানে কিন্তু কি অনেকগুলো শেড দেখা যাচ্ছে। এখন যদি আমি মনে করি যে এই শেডটা আমার দরকার নাই, তাহলে আমি কি করব, ব্যান্ডেড রো আনটিক করে দিব, তাহলে সবগুলা কি সিমিলার দেখাবে। এবং এখন যদি আমি ব্যান্ডেড রো আবার ক্লিক দিই, তাহলে কি সবগুলা এরকম দেখাবে। এখন আমার মনে হচ্ছে না আমার এই ধরনের করার দরকার নেই, আমার কি কলম এরকম ব্যান্ড করা দরকার। ওকে, কলমও এভাবে ব্যান্ড করা যাবে বা হচ্ছে কি ব্যান্ড করা যাবে। এখানের অপশনগুলো এক্সপ্লোর করলেই কি আমরা সবগুলো অপশন পেয়ে যাব, এবং এই টেবিল লেআউট থেকে আমরা কি বিভিন্ন ধরনের ইফেক্ট বা কালার চুজ করতে পারবো। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টেবিলের অংশ। এরপর আসি হচ্ছে যে আমরা কিভাবে একটা পাই চার্ট বা লাইন চার্ট বা বার চার্ট ইনসার্ট করতে পারবো পাওয়ার পয়েন্টে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যায় কি যে যখন হচ্ছে আমরা এগুলো নিয়ে কাজ করি, আমাদের বিভিন্ন ধরনের কি পাই চার্ট, কলাম চার্ট এবং কি বার চার্ট ইনসার্ট করে আমাদের স্লাইডের মানে এমফাসিস বাড়ানো যায়। সেটা করার ওয়ে হচ্ছে, সব থেকে ইজি ওয়ে হচ্ছে আমাদের একটা এক্সেল ওপেন করা। সেটা কিভাবে করব, প্রথমে আমরা পুরো টেবিলটাকে কপি করব। সাপোজ আমার এই পুরো টেবিলটাকে হচ্ছে কপি করে আমরা একটা এক্সেলে নিয়ে যাব। ঠিক আছে, এক্সেল ফাইলে নিয়ে গেলে দেখা যাচ্ছে কি আমি যখন এই যে পেস্ট করব, তখন আমার এই ধরনের পেস্ট হবে। ঠিক আছে, ওকে। এরপর এখানে কন্ট্রোল একটা বাটন থাকে, সেখানে কি করতে হবে আমাদেরকে, ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং। তাহলে কি হয়ে যাবে, এভাবে ডেটা হিসাবে কি এখানে পেস্ট হবে। আমি আবার দেখাচ্ছি, ওই টেবিল কপি করার পর যখন আমি পেস্ট করব, তখন আমার ওই টেবিল ফরম্যাট অনুযায়ী আমার এখানে পেস্ট হবে। বাট এটা যদি আমি এখানে কি করি, ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং দিই, তাহলে কি এক্সেল অনুযায়ী কি হবে, এটা সাজানো যাবে। ওকে, এখন আসে হচ্ছে কি যে হচ্ছে এই মানে টোটাল টেবিল থেকে আমি এখন একটা পাই চার্ট বা কলাম চার্ট বা বার চার্ট কিভাবে পাওয়ার পয়েন্টে নিয়ে যেয়ে ইনসার্ট করবো। পাওয়ার পয়েন্ট থেকে এই কাজটা করা যায়, বাট ওখানে ম্যাক্সিমাম টাইমে কি আমাদের ডেটা এডিট করা বা অন্যান্য সবকিছুতে অনেক বেশি ঝামেলা হয়। যার কারণে সব থেকে বেটার ওয়ে হচ্ছে যখন আমরা কোনো একটা পাই চার্ট বা বার চার্ট বা হচ্ছে লাইন চার্ট করবো, আমরা এইখানে সবগুলো ডেটা নিয়ে চলে আসবো। আচ্ছা, এখন আমার রিপ্রেজেন্টেটিভ ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা বাটারফ্লাই সাপোজ তাদের স্পিসিস এবং তাদের এগ থেকে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে, এরকম অনেক সময় আমাদের অনেক এক্সাম্পলে আসবে। বাট আজকে আমি এক্সাম্পল দিচ্ছি হচ্ছে বাটারফ্লাই দিয়ে, যে তাদের স্পিসিস এবং তাদের ম্যাচুরেশন মানে হচ্ছে একদম এগ থেকে অ্যাডাল্ট স্টেজ পর্যন্ত হইতে কতদিন সময় লাগে টোটাল। এটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমাদের মেন অপশন হচ্ছে, আমি আবার যাচ্ছি, এগুলো আপনারা আগেই করছেন, সেটা হচ্ছে কি যদি আপনারা এখানে কলাম চার্ট বা বার চার্ট বা হচ্ছে পাই চার্ট এখানে আপনি ইনসার্ট করেন, তাহলে কি হবে, ইজিলি চলে আসবে। আচ্ছা, এখন আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে একটা পাই চার্ট দিয়ে। ঠিক আছে, যে টোটাল ডেজ অফ বাটারফ্লাই। এখন এখানে দেখা যাচ্ছে কি আমি একটা সুন্দর পাই চার্ট পাইছি, কিন্তু কি এর মধ্যে কোনো ধরনের কোনো ইনফরমেশন নাই, যে না
আমার এই ইনফরমেশনটা আমার দরকার, যে না এর মধ্যে আমি ইনফরমেশনটা চাচ্ছি যে হচ্ছে কি আমার টোটাল ডেজ কত লাগে, আমি এখানে সেটা কি ভিজিবল করবো। এটার জন্য আমাকে যেতে হবে কি ডেটা লেভেলস। ডেটা লেভেলসে যখন আমি টিক দিব তখন কি আমার মধ্যে এই ধরনের কি একটা ডেটা লেভেল অটোমেটিক ক্রিয়েট হবে। আচ্ছা, এখন এটা আমরা পাওয়ার পয়েন্টে ইজিলি নিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে কি পুরা আমাদের এই চার্ট এরিয়াটাকে সিলেক্ট করতে হবে, জাস্ট কন্ট্রোল সি বা কপি করে নিয়ে কোথায় নিয়ে যেতে হবে আমাদেরকে, জাস্ট পাওয়ার পয়েন্টে যে যদি আমি একটা নতুন স্লাইড করে পেস্ট করি, তাহলে কি আমার ইজিলি একটা কি পাই চার্ট এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। এবং অ্যানিমেশন নিয়ে যেহেতু আমি এর আগে কথা বললাম, তাহলে এখানে আমরা হচ্ছে কি একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি। সেটা হচ্ছে কিরকম, পাই চার্টের মধ্যে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি সব থেকে বেটার অ্যানিমেশন কাজ করে এরকম হুইল টাইপের একটা অ্যানিমেশন, যে আমরা একটা পাই চার্ট ইনসার্ট করলাম, বাট সেটার সাথে সাথে যদি আমরা একটা অ্যানিমেশন তৈরি করে দিই তার সাথে ডেটা লেভেলের সাথে, তাহলে কি আমার পাই চার্টটা আরো বেশি সুন্দর হয়। সেটা কিভাবে, জাস্ট পাই চার্টের এরিয়াটা সিলেক্ট করলাম, অ্যানিমেশন দিয়ে একটা হুইল অ্যানিমেশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের বার চার্ট। এখন এখান থেকে বার চার্ট আনতে হলে একইভাবে সেটা কি আমরা এই দুইটা লাইন সিলেক্ট করব, ইনসার্ট, বার চার্ট, এবং কি আমরা একটা বার নিয়ে নিব। তার মানে এখান দিয়ে কি আমরা ইজিলি একটা ইয়া করতে পারবো। আচ্ছা, এখন আমরা চাইলে কিন্তু কি এটার স্টাইল গুলা বা হচ্ছে বিভিন্ন ধরনের কি কালার গুলো হচ্ছে কি আমরা মডিফাই করতে পারি। এবং একইভাবে যখন আমরা কি করব, যে হচ্ছে আমাদের ডেটা লেভেল গুলা দিয়ে দিব, সরি ডেটা লেভেল না, ডেটা লেভেল যখন আমরা দিয়ে দিব তখন কি এখান থেকে আমরা একটা ভিজুয়ালাইজ মানে ডেটা পেয়ে যাব। এবং সিমিলারলি আমরা আগের মতো কি করব, এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করলে কি আমার এটা পুরোপুরি ভিজিবল হয়ে যাবে। ওকে, একইভাবে আমরা লাইন চার্ট এখানে একটা ইনসার্ট করব। ইনসার্ট লাইন চার্ট, লাইন উইথ মার্কার্স। এরপর হচ্ছে আমরা ডেটা সিরিজ, ডেটা লেভেলস, ওকে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা চার্ট মানে সরি আমাদের ডেটা থেকে বিভিন্ন ধরনের চার্ট গুলো অ্যাড করতে পারবো। ওকে, এরপর আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমরা অনেকেই কি অনেক ধরনের স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করি বা হচ্ছে অনেক ধরনের মানে প্রেজেন্টেশন নিয়ে কাজ করি, যেটার জন্য কি এটা হাইলাইট করা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় এবং আমাদের কলাম অনেক সময় বেশি ইউজ করতে হয়। ওকে, কলাম ইউজ করার জন্য এখন হচ্ছে যখন আমি এখানে পেস্ট করব তখন কি এই কলাম এরিয়াটাও কিন্তু কি আমার অ্যানিমেশন করা যায় এই জিনিসগুলো। মানে এটা অ্যানিমেশন করার জন্য সিমিলারলি আমাকে পুরো চারটা সিলেক্ট করতে হবে, একটা অ্যানিমেশন দিয়ে কি করতে হবে। এখন এই পুরোটা চার্ট হচ্ছে কি আমার নিচ থেকে ফ্লাইন হচ্ছে। এখন আমরা কি করতে পারি, এই চার্টের এই এরিয়াগুলোকে স্পেসিফিক ভাবে অ্যানিমেশন দিতে পারি। সেটা হচ্ছে কি আমরা যদি চাই যে চার্টটা আমাদের ফিক্স থাকবে, না চার্ট এরিয়াটা ফিক্স থাকলো, কিন্তু আমরা কি চাচ্ছি এই লাইনগুলা কি হবে আমাদের নতুন ভাবে অ্যানিমেট হবে, সেটা আমরা করতে পারি কি অ্যানিমেশন।
এরপরে সেকেন্ডটা যখন আমরা ক্লিক করে অ্যানিমেশনের মধ্যে যাব, এখানে ইফেক্ট বাই সিরিজ হিসেবে কিন্তু কি আমরা অ্যাড করতে পারি। ওকে, এখন আমি আবার দেখাচ্ছি সবগুলা অ্যানিমেশন রিমুভ করে। সেটা কিভাবে করব? সবগুলা এই বারগুলাকে আগে সিলেক্ট করব, বা হচ্ছে কি করব, এটা বারগুলাকে সিলেক্ট করে অ্যাড একটা অ্যানিমেশন দিব ফ্লাইং, এবং এই ইফেক্ট অপশনে যে আমরা কি করতে পারবো, বাই সিরিজ। তাহলে কি হচ্ছে যে আমার কি সিরিজগুলা একটা পর একটা কি অ্যানিমেট হচ্ছে। চার্টের মধ্যে বা হচ্ছে কি বারের মধ্যেও কি আমরা এভাবে আলাদাভাবে অ্যানিমেশন দিতে পারি। সেটা আমাদের দেখানোর সুবিধার্থে বা হচ্ছে কি আমাদের প্রেজেন্টেশনের আরো সৌন্দর্য বৃদ্ধিতে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, আজকে আপাতত এই পর্যন্তই ছিল। এবং সাউন্ডের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি কালকে অবশ্যই ফিক্স করে জানাবো। ঠিক আছে, এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আই থিঙ্ক কোশ্চেন করবো, আমরা এখন শুরু করবো। আচ্ছা, আচ্ছা, আরিফুর রহমান ভাই, আপনার কোশ্চেনটা করতে পারেন। জি ভাই, আমার হচ্ছে টেবিল ক্রিয়েশন যেটা দেখাইছেন, মানে এটা কিভাবে শুরু করব এটা একবার দেখাইলে ভালো হইতো। আচ্ছা, টেবিল ক্রিয়েশনটা হচ্ছে আপনি যখন একটা নতুন স্লাইড নেবেন, এখানে যে ইনসার্ট টেবিল, এবং আপনার যেই ফরম্যাটে টেবিল দরকার আপনি সেই ধরনের টেবিল ক্রিয়েট করতে পারবেন। এবং শুধু সেটাই না, আপনার যদি মনে হয় যে না আপনি জাস্ট একটা টেবিল ক্রিয়েট করছেন, আপনার এখন কি ডাউনওয়ার্ডস আপনার সেল লাগবে, বা রাইটে সেল লাগবে, বা লেফটে সেল লাগবে, সেটা কিভাবে করবেন? জাস্ট টেবিলের উপর ক্লিক করবেন, লেআউটে যাবেন, এই যে লেআউট একটা ট্যাব অ্যাপার হবে, এখান থেকে যখন কি ইনসার্ট অ্যাবাভ দিবেন বা হচ্ছে কি ইনসার্ট বিলো দিবেন, আপনার কি একটা একটা করে রো অ্যাড হতে থাকবে। এবং আপনি যদি ইনসার্ট লেফট বা রাইট নেন, লেফটে দিলে লেফটে অ্যাড হবে, ঠিক আছে, আর রাইটে দিলে কি রাইট অ্যাড হবে, এরকম। টেবিলের আর টেবিলের ডিজাইনটা, ডিজাইন ট্যাবে যে কি হেডার রো, টোটাল রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, এ ধরনের কি আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন বা ডিজাইনটা মডিফাই করতে পারবেন। ইভেন আমাদের টেবিলের বর্ডারটাও আমরা কিভাবে সিলেক্ট করতে পারবো, যে হচ্ছে যে বর্ডার দিয়ে সব বর্ডার রাখবো নাকি বর্ডার রাখবো না, সেটাও আমরা কি সিলেক্ট করে দিতে পারবো। কালারটাও কি ম্যানুয়ালি করা যাবে? কালারটা ম্যানুয়ালি করা যাবে, এখানে অসংখ্য কালার আছে, আপনি চাইলে কি এই কালারগুলো সিলেক্ট করতে পারেন। অথবা যদি আপনার মনে হয় যে হচ্ছে কি আপনার এই কালারগুলো পছন্দ না, আপনি অন্য কালার অ্যাড করবেন, আপনি সেটাও করতে পারবেন। সেটা কিভাবে? ধরেন আপনি এইখানে যে ম্যানুয়ালি কি করবেন, ফরম্যাট শেপ, এখানে যে আপনি আপনার কালার ইচ্ছা মতো, এই যে সি, এখানে আপনি প্রত্যেকটা টেবিলের মানে হচ্ছে কি প্রত্যেকটা সেলের কালার আপনি কি মডিফাই করতে পারবেন এইভাবে। সব আপনার যে যে সেল কালার মডিফাই করা দরকার, আপনি সেই ধরনের সেলে কি কালার মডিফাই করে দিতে পারবেন। কালার মডিফাইটা আবার দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে টেবিলের উপর রাইট ক্লিক করবেন, তারপর কি ফরম্যাট শেপ, ঠিক আছে, এখানে যে আপনি আপনার যে যে সেলগুলোকে কালার চেঞ্জ করতে চান, সবগুলো সেল কি করবেন আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এখান থেকে আপনি কালার ইচ্ছা মতো চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ভাই এই যে একসাথে হচ্ছে ফার্স্ট কলাম আর হচ্ছে লাস্ট কলাম সিলেক্ট করবো, এটা কি ভাই? ওকে, আপনি যদি সবগুলো এভাবে সিলেক্ট করেন এবং কন্ট্রোল চেপে যদি এগুলো শুধু আনসিলেক্ট করেন, আই থিংক হয়ে যাবে। একসাথে ফার্স্ট কলাম এবং লাস্ট কলাম মেবি সিলেক্ট করা যাবে না। ও সরি, আপনি কি ওই যে চার্টের কথা বলছেন? জি কোশ্চেনটা একটু ভাই, ওই ক্লিয়ার যে করেন। আপনি হচ্ছে করছিলেন, হ্যাঁ। আচ্ছা, ওই সেটা হচ্ছে যে আপনি টেবিল কপি পেস্ট করা তো বুঝছেন, যে হচ্ছে এখানে সবগুলো আমরা সিলেক্ট করে কি করব, জাস্ট কপি এবং ওখানে যে পেস্ট করব, ঠিক আছে, এখানে। হ্যাঁ আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে প্রথম কলামটা আপনি কিন্তু কি জাস্ট মাউসে ক্লিক করে কি সিলেক্ট করে দিতে পারছেন। পরের কলামটা একসাথে সিলেক্ট করার জন্য আপনাকে কন্ট্রোল কি চেপে ধরতে হবে, এবং তারপরে সিমিলারলি কি এটা সিলেক্ট করলে কি আপনার ফার্স্ট এবং লাস্ট কলাম সিলেক্ট হয়ে যাবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই গ্রুপ করার একটু দেখালে ভালো হতো আমার ভাই, ফটো গ্রুপ।
আচ্ছা, গ্রুপ করার ব্যাপারটা বলছিলাম যে হচ্ছে আমাদের গ্রুপ। আমাদের গ্রুপটা হইতেছে না আমার, দুইটা ফটো একসাথে ক্লিক করলেও গ্রুপটা হয়ে যাচ্ছে না। আচ্ছা, আপনার ওইখানে হচ্ছে আপনি একটু খেয়াল করবেন যে আপনার ওই সিলেক্ট করার পর আপনার গ্রুপ অপশনটা অ্যাভেলেবেল কিনা। এখানে যে এরকম গ্রুপ অপশনটা কি ব্লার হয়ে আছে নাকি আপনার গ্রুপ জি অপশনটা ভাই, ব্লার দেখাচ্ছে? হয়ে আছে, ব্লার হয়ে আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে যে আপনার এই গ্রুপ অপশনের পাশে সিলেকশন পেন নামে একটা অপশন আছে, এই যে এখানে। আপনি কি সিলেকশন পেনটা অ্যাক্সেস করতে পারছেন? সিলেকশন পেন না? হ্যাঁ, ওই গ্রুপ অপশনের পাশেই ফরম্যাট ট্যাবে, আমি আবার বলি ফরম্যাট হ্যাঁ, ট্যাবে গ্রুপ সিলেকশন অপশনের পেন পাশে আছে, সিলেকশন পেন আছে। সিলেকশন আপনি পেন কি এই আছে। সিলেকশন পেন অ্যাক্সেস করতে পারছেন? হ্যাঁ, সিলেকশন পেন অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, আপনার সিলেকশন পেনের মধ্যে দেখেন আপনার যদি ছবি বা টেক্সট এই কন্টেন্ট প্লেস হোল্ডার নামে থাকে তাহলে আপনার গ্রুপ অপশনটা অ্যাভেলেবেল হবে না। সিলেকশন আপনি পেন, আপনার ছবি, পেনে ভাই ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে শো অল, হাইড অল সিলেকশন আসছে, তারপর টেক্সট বক্স 9, টেক্সট বক্স 8, টেক্সট বক্স পিকচার 6। হ্যাঁ, আপনি যখন টেক্সট এবং কি আপনার ইয়াটা সিলেক্ট করছেন, ঠিক আছে, টেক্সট এবং আপনার মানে হচ্ছে ছবিটা সিলেক্ট করছেন, তখন কি আপনার এই মানে এই যে সিলেকশন পেনে আপনার কি কন্টেন্ট প্লেস হোল্ডার নামে কোনো একটা জায়গায় হাইলাইট হচ্ছে কিনা সেটা দেখেন। হ্যাঁ, এখন হাইলাইট দিতেছে ভাই। তার মানে আপনার যদি কন্টেন্ট প্লেস হোল্ডার কখনোই কি গ্রুপ হবে না, ঠিক আছে, কন্টেন্ট প্লেস হোল্ডার কখনোই কি গ্রুপের আন্ডারে করতে পারবেন না। সাপোজ আমি যদি এই কন্টেন্ট প্লেস হোল্ডার এবং কি একটা অ্যারো, ঠিক আছে, এই দুইটা যদি আমি সিলেক্ট করি, দেখেন আমার এখানে গ্রুপ অপশনটা আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তাহলে বুঝবো কিভাবে কোনটা কন্টেন্ট প্লেস হোল্ডার? ওকে, এই যে সাপোজ আমি যদি টাইটেল এবং অ্যারো রাইট এই দুইটা করি, ঠিক আছে, এবং এই যে এই দুইটা হচ্ছে কি আলাদা আলাদা শেপ, ঠিক আছে, এই দুইটা কি করে কন্টেন্ট প্লেস হোল্ডার হচ্ছে এই জিনিসটা যে যারা হচ্ছে কি সব ধরনের কন্টেন্ট কি করে হোল্ড করে। এখন এই পুরা একটা বড় জিনিস পাওয়ার পয়েন্ট কখনোই কি করবে না, গ্রুপ করবে না। এগুলোর আন্ডারে যেগুলো থাকবে সেগুলোকে তারা কি করে গ্রুপ করতে পারবে। কারণ আমার এখানে দেখেন যে হচ্ছে কি আমার টেক্সট বক্স এবং পিকচার, ঠিক আছে, এই দুইটা জিনিস কি আমার এই কন্টেন্ট প্লেস হোল্ডারের ভিতরে আছে, যার কারণে কি আমার এই দুইটা অবজেক্ট কিন্তু কি গ্রুপ হবে। কিন্তু যখন আমি টেক্সট বক্স এবং আমার এই কন্টেন্ট প্লেস হোল্ডার আমি সিলেক্ট করলাম সাপোজ সিলেকশন পেন থেকে, তখন কি আমার এই গ্রুপ অপশনটা কি আনঅ্যাভেলেবল হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে যে আপনি, আমি যতদূর মানে ধরতে পারছি সেটা হচ্ছে আপনি স্লাইডের এই বাইরের অংশতে যে হয় কি করছেন ছবিটা পেস্ট করছেন, অথবা এই বাইরের অংশতে যে কি ছবি ইনসার্ট করছেন, মানে আপনার প্লেস হোল্ডারের বাইরে যে আপনি কি করছেন ছবি অথবা কি মানে ছবি পেস্ট করছেন অথবা ইনসার্ট করছেন, যার কারণে কি আপনার কন্টেন্ট প্লেস হোল্ডারের বাইরে আপনার যেহেতু অবজেক্ট চলে গেছে আপনার ওই অবজেক্টটা কি গ্রুপ হবে না। আপনি আরেকটু প্র্যাকটিস করলে জিনিসটা হচ্ছে কি ধরতে পারবেন, ঠিক আছে। আমি ভাই ঠিক আছে, ফটোতে ক্লিক করলে লেখা আসতেছে কন্টেন্ট প্লেস হোল্ডার, হ্যাঁ। কন্টেন্ট প্লেস আপ- হোল্ডার 4। হ্যাঁ, তো আপনার এই বললাম তো যে আপনি যখন ছবিটা ইনসার্ট করেন বা পেস্ট করেন সেটা কি আপনি কন্টেন্ট প্লেস হোল্ডারের বাইরে করছেন, যার কারণে কি সেটা একটা নতুন কন্টেন্ট প্লেস হোল্ডার হিসেবে ওখানে ক্রিয়েট হয়েছে, আগের কন্টেন্ট প্লেস হোল্ডারের আন্ডারে মানে পেস্ট বা ইনসার্ট হয় নাই। আপনি সিম্পলি এই জিনিসটা ফিক্স করতে পারেন ওই ছবিগুলো ডিলিট দিয়ে আবার ওই কন্টেন্ট প্লেস হোল্ডারের মাঝখানে যে ওটা প্লেস করতে। এই প্রবলেমটা অনেকেরই হইতে পারে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে কি করবেন এই ফরম্যাট ট্যাবে যে কি এখানে সিলেকশন পেনে চেক করতে পারবেন যে আপনাদের ওই জিনিসটা কি অ্যাকচুয়ালি কন্টেন্ট প্লেস হোল্ডারে আছে নাকি আলাদা এই যে এইভাবে অবজেক্ট হিসেবে আছে। যদি আলাদা অবজেক্ট হিসেবে থাকে অবশ্যই গ্রুপ অপশনটা অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু যদি ছবিটাই কন্টেন্ট প্লেস হোল্ডার হিসেবে থাকে এখানে তাহলে কিন্তু কি আপনারা ওই জিনিসটা অ্যানিমেট বা হচ্ছে গ্রুপ করতে পারবেন না। অ্যানিমেট করতে পারবেন বাট হচ্ছে কি একটা সাথে আর একটা গ্রুপ করতে পারবেন। তাহলে তবে ভাই আপনি এটা আর তো সমাধান কি ভাই এটা? ওই যে মানে বললাম আপনি এই ওই ছবিটা, ফটোটাকে ডিলিট করে কি আবার দেবো? হ্যাঁ, ওই ছবিটা ডিলিট করবেন, আপনার কন্টেন্ট প্লেস হোল্ডারের মিডিলে যে আপনি হচ্ছে কি ছবিটা পেস্ট করবেন অথবা ইনসার্ট করবেন। ওকে, আমি আবার দেখাই। ধরেন সাপোজ আমি যদি একটা নতুন স্লাইড নিই, আমি কি এইখানে যে কিন্তু কি ইনসার্ট করব না বা হচ্ছে কি করব না পেস্ট করব না, আপনাকে দেখাই যে আপনার ভুলটা কোথায় হয়েছে। আপনি যদি
কন্টেন্ট প্লেস হোল্ডারের বাইরে যে পেস্ট করেন, ঠিক আছে, তাইলে কিন্তু কি এটা আপনার কন্টেন্ট প্লেস হোল্ডার হিসেবে আপনাকে নিবে। আপনার এটা তখন কি গ্রুপ হবে না। বাট এটা যেহেতু আমি আগে থেকেই গ্রুপ একটা মানে নিয়ে এসে পেস্ট করতেছি, জন্য আমার এখানে মানে এটা ইজিলি সে অটোমেটিক ডিটেক্ট করে নিচ্ছে যে এটা কি কন্টেন্ট প্লেস হোল্ডার। কিন্তু আপনার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যখন আপনি নতুন স্লাইড নেবেন তখন এই যে এই জায়গায় আমরা সবকিছু ইনসার্ট করতেছি না, এই যে এই জায়গাটুকু দেখেন, এটা কিন্তু একটা কি কন্টেন্ট প্লেস হোল্ডার। ঠিক আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি ভাই। এই পুরো জায়গাটা কি কন্টেন্ট প্লেস হোল্ডার। এটার ভিতরে আপনি হচ্ছে পেস্ট বা ইনসার্ট করবেন ছবি, এটার বাইরে করলে কি সেটা নতুন একটা কন্টেন্ট প্লেস হোল্ডার হিসেবে করবে। আমি কি আপনার প্রবলেমটা বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছেন। আচ্ছা, আপনি ওইভাবে ট্রাই করে আবার আপনি আমাকে রিপোর্ট দিয়েন, আপনি এখন ট্রাই করেন। নেক্সট ঠিক আছে, কোশ্চেন। আসসালামু আলাইকুম। জি, আপনাদের প্রশ্ন আছে? আর আমরা দেখতে পাচ্ছি যে খাদিজা আক্তার রেজ করেছেন। আপনার প্রশ্নটি কি হয়ে গিয়েছে? না, অ্যাকচুয়ালি আমি ফ্লো চার্ট নিয়ে বলতে চাচ্ছিলাম যে ফ্লো চার্টে যে আমরা অর্গানাইজটা কিভাবে করব সেটা যদি একটু আবার দেখাতেন ফার্স্ট থেকে। ফ্লোচার্ট হচ্ছে আমরা যখন সিম্পল একটা ফ্লোচার্ট তৈরি করতে যাব, যদি আমাদের কমপ্লেক্স হয় ফ্লোচার্ট, তাহলে তো মানে হচ্ছে আমরা এইখান থেকে, আচ্ছা আমি বলি, ফ্লোচার্ট ইনসার্ট করবেন, ইনসার্ট ট্যাবে যে স্মার্ট আর্ট, তারপর কি এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে কি আমরা ফ্লোচার্ট তৈরি করতে পারবো। আমাদের বেস্ট বেট হচ্ছে আমরা একটা প্রসেসে যে কি সিম্পল একটা প্রসেস, ভার্টিক্যাল প্রসেস যেটা, সেটা সিলেক্ট করা। তাহলে এরকম যখন আমরা করব তখন কি, আচ্ছা আমি এটা নতুন একটা স্লাইডে দেখাই, ইজি হবে। এখানে যে আমরা কি করব, ইনসার্ট স্মার্ট আর্ট, তারপর কি প্রসেস, এবং একটা সিম্পল ভার্টিক্যাল প্রসেস নিয়ে নেব। এখানে যে আমরা টেক্সট পেনটা ওপেন করব, সাপোজ এ বি সি ডি, সাপোজ এরকম যদি আমাদের ফ্লো চার্ট হয়। এখন আমরা এটা একেবারে হচ্ছে একটা সিম্পল ফ্লো চার্ট, কিন্তু এটা কি আমরা ইচ্ছা মতো এই যে এখন এখানে ড্রপ ডাউন অ্যারো থেকে মানে লেআউটস থেকে কি আমরা এটা ইজিলি কি আমাদের মতো করে কি কনভার্ট করে নিতে পারতেছি। ঠিক আছে, বাট শুরুতেই যদি আমি দেখাই, সাপোজ এটা যদি আমরা এভাবে সিলেক্ট না করতাম, ঠিক আছে, এই ফ্লো চার্টটাকে যদি আমরা শুরুতে কি করি, সাপোজ এরকম একটা প্রসেস নিই, তাহলে কি হচ্ছে আমার এখানে কিন্তু কি ফ্লো চার্টের অনেকগুলো অপশন আছে, যে হচ্ছে আমার শুধুমাত্র এটা আমাকে দিতে হবে এবং সাথে সাথে কি নিচে দুইটাও কি দিতে হবে। তার মানে এটা আমার সাথে কি যাচ্ছে না। এখন এটা ফিক্স করার জন্য আমি বলছি কি একটা সিম্পল ফ্লো চার্ট নিয়ে তারপর এরকম করা। এখন আমাদের তো এরকমও হইতে পারে যে না আমাদের এর থেকেও হয়তো বা বেশি কিছু লাগতে পারে, তখন আমরা কিভাবে করব? তখন হচ্ছে আমরা এই টেক্সট পেনটা ওপেন করব, সবকিছু কিন্তু কি আমাদের টেক্সট পেনের ইনক্লুডেড। টেক্সট পেনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি, কারণ এখানে যদি আমরা দিই সাপোজ এ আমাদের মেন মেন ক্যাটাগরি, ঠিক আছে, সি এরকম যদি আমি দিয়ে দিই, তাহলে কি ডি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি আমি টেক্সট পেনে এখানে একটা ডি রো অ্যাড করাতে কি আমার এখানে একটা কি এখানে অ্যাড হয়ে গেছে। সেটা আমি ডিলিট করি, তাহলে এটা আর একটু ডিটেলসে দেখানো যাবে। এখানে কি দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে সি এর পর একটা এন্টার দিয়ে যদি আমি ডি অ্যাড করি, তাহলে কি আমার একটা নতুন একটা রো অ্যাড হচ্ছে, সরি নতুন নতুন একটা হচ্ছে সেল অ্যাড হচ্ছে, এবং আমি যদি চাই তাহলে কি ই দিয়ে আরো সেল অ্যাড হবে। এখন আমি যদি মনে করি যে না এ বি ক্যাটাগরির আন্ডারে কি আমার স্মল এ স্মল বি আছে, আবার বি এর আন্ডারে স্মল এ আবার কি স্মল বি আছে, তাহলে কি আমি এইভাবে হচ্ছে কি ক্যাটাগরাইজ করতে পারি আমার কমপ্লেক্স জিনিসগুলা। এখন যদি আমি আরো চাই যে না আমার ফ্লো চার্টে হয়তো বা কি আরো বেশি কিছু অ্যাড করতে হবে, হয়তো বা এটার নিচেও একটা আমার ক্লাসিফিকেশন অ্যাড করতে হবে, মানে জিনিসটা আরো কমপ্লেক্স হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে এটার পর যখন আমি এন্টার দিব তখন কি একই সাথে কি আর একটা সেল কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে, সেটা কি এখানে আর একটা সেল মিডিলে কিন্তু কি ওপেন হয়ে গেছে, দেখা যাচ্ছে কি যে মিডিলে আর একটা সেল ওপেন হয়ে গেছে। কি দেখতে এখন পাচ্ছি? আচ্ছা,
আমি এখন চাচ্ছি যে এই সেলটা আমি কি এ এর নিচে আরো বেশি ক্যাটাগরাইজ করব, তখন কি করব, এটার আগে একটা ট্যাব চাপ দিব। ঠিক আছে, একটা ট্যাব চাপ দিলে যেটা হবে, আচ্ছা পিছনের গুলো আমি ডিলিট করে দিচ্ছি কারণ এটা বুঝতে হয়তো বা অসুবিধা হবে না। আমি কমপ্লেক্সে যাচ্ছি, এর আগে তো সিম্বলটা দেখাচ্ছি কিন্তু এবার যাচ্ছি কি হচ্ছে কমপ্লেক্সে যাচ্ছি। ঠিক আছে, Okay, এখান থেকে এখন আবার দেখাচ্ছি আমি এ বি সিম্পল একটা চার্ট ছিল, এখন আমি চাচ্ছি কি এ এবং বি এর কি আলাদা আলাদা ক্যাটাগরি করতে। তাহলে যখন আমি এন্টার চাপ দিয়ে একটা ট্যাব চাপ দিব, সেখানে কি একটা সাব ক্যাটাগরি ওপেন হবে। ঠিক আছে, সাব ক্যাটাগরি ওপেন করার ওয়ে হচ্ছে মেন ক্যাটাগরি থেকে এন্টার চাপ দিয়ে একটা কি ট্যাব চাপ দেওয়া, তাহলে একটা সাব ক্যাটাগরি তৈরি হবে। এখন এই সাব ক্যাটাগরির আন্ডারে আমি স্মল এ এবং স্মল বি দিলাম। এখন আমার মনে হচ্ছে যে না, স্মল এ এবং স্মল বি এর আন্ডারেও কি আমি আরো সাব ক্যাটাগরি দিতে যাচ্ছি, তখন আমি কিভাবে করবো? সিমিলারলি আমি যদি এর আন্ডারে আরো দুইটা সাব ক্যাটাগরি দিতে চাই, আমি এন্টার দিলে কি আমার আর একটা সেল তৈরি হবে, বাট আমি যখন ট্যাব চাপ দিব তখন কি হবে, এর আন্ডারে কি আর একটা সাব ক্যাটাগরি তৈরি হবে। যেমন সাপোজ আমি যদি রোমান 1 দিই একটা, আমি যদি আবার এন্টার দিই তাহলে কি আমি রোমান 2 এখানে দিতে পারবো। তার মানে কি এর আন্ডারে হচ্ছে কি আমি একটা সাব ক্যাটাগরি তৈরি করতে পারবো। সিমিলারলি বি এর আন্ডারে যদি আমি আর একটা সাব ক্যাটাগরি দিতে চাই, তাহলে এন্টার দিয়ে ট্যাব দিব, তাহলে কি বি এর আন্ডারেও কি একটা সাব ক্যাটাগরি তৈরি হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, এবং আমি যদি চাই যে না শুধুমাত্র এ বি থাকবে না সি থাকবে, তাহলে আমি করব কি এখানে যে, ঠিক আছে, তার আগে যে একটা এন্টার দিব, তাহলে কি মাঝখানে আমার আর একটা তৈরি হয়ে যাবে, যে না আমার যতগুলা ক্যাটাগরি ইচ্ছা আমি কি ততগুলা ক্যাটাগরি ইনক্লুড করতে পারবো। সাপোজ ট্যাব দিয়ে 1, টেবিল সরি ফ্লো চার্টের ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি যে হচ্ছে মেইন ক্যাটাগরি থেকে কিভাবে সিম্পল করা যায় এবং সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়, সবকিছু জি, কিন্তু বুঝতে আমাদের এই পেরেছি। টেক্সট পেনের মাধ্যমে কি আমরা অ্যাক্সেস করতে পারবো। যে না আমাদের কত সিম্পল থাকবে নাকি আরো কমপ্লেক্স করতে চাইবো, এটা হচ্ছে রুলস একটাই, যদি কমপ্লেক্স থাকে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেই কি আমাদের কমপ্লেক্স সেলগুলা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, একদম রিমুভ হয়ে যাবে, জাস্ট ক্যাটাগরি এবি থাকবে। কিন্তু আমি যদি আরো কমপ্লেক্স করতে চাই সিম্পল থেকে, তাহলে কি করব, এন্টার দিয়ে ট্যাব দিব, তাহলে কি আমার সাব ক্যাটাগরি তৈরি হবে। আমি যদি সেটারও সাব ক্যাটাগরি করতে চাই, এন্টার দিয়ে ট্যাব দিব। জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। আর মেহরুব হোসেন, আপনার কি প্রশ্নটি হয়ে গিয়েছে? জি ভাই, আমার শোনা গেছে। ঠিক আছে, আমরা আর কোনো হ্যান্ড রেজ দেখছি না। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। আমরা অ্যাবাউট 10:30 উইল এন্ড আওয়ার সেশন। তো আপনাদের সবাইকে একটা জিনিস জানাই রাখি যে আমরা আপনাদেরকে রেকর্ড দিচ্ছি এবং আপনাদের এই সেশন আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এবং পরবর্তীতে যেন ভালোভাবে পূরণ করতে পারেন। হয়তো অনেকে রেকর্ড দেখবেন এই আশায় চলে যাচ্ছে। তো আসলে এখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারছেন, সেটার সমস্যাগুলো সমাধান করতে পারছেন, সেটা কিন্তু রেকর্ড দেখে সম্ভব না। করেন, আমরা কতদিন দেখছি যে 220+ আপনারা হচ্ছে ক্লাস করেছেন। তো সেক্ষেত্রে হয়তো একদিনে সবার প্রবলেম এত কিভাবে হলো আমরা সেটা বুঝতে পারছি না। তো আমরা আশা করব আপনারা সারাদিন থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সবাই চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। আর আমাদের কিনোট স্পিকার মাসুদুর রহমান আলাবী ভাইকে অনেক ধন্যবাদ যে উনি অনেক সুন্দরভাবে আমাদের প্রশ্নোত্তর পর্বগুলো শেষ করছেন। আর তারপরেও যদি কিছু বলার থাকে আপনাদের, আপনারা বলতে পারেন। আমার আরেকটা কোশ্চেন ছিল যে ডিস্ট্রিবিউশন হরাইজন্টালি যে অপশনটা, ওটা কোথা থেকে বের করবো? ওটা আমি দেখতে পাচ্ছি না আসলে।
এটা যদি একটু বলতেন। ঠিক আছে, আমরা হচ্ছে আগে টেবিলটা সিলেক্ট করবো। টেবিল, আমি বলি এখানে সবগুলা ট্যাব ব্যাপার হবে যখন আপনি কোনো কিছু সিলেক্ট করবেন। আমার যদি টেবিল মডিফাই করতে হয় তাহলে হচ্ছে আমাকে টেবিলটা আগে সিলেক্ট করতে হবে। তাহলে সাথে সাথে এখানে দুইটা ট্যাব ওপেন হয়েছে, একটা কি ডিজাইন এবং একটা হচ্ছে লেআউট। যখন আমি হচ্ছে ডিজাইনে যাব, আমি এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন মডিফিকেশন করতে পারবো, ঠিক আছে। এবং যখন আমি লেআউটে যাব তখন কি আমার বিভিন্ন ধরনের সেল ইনসার্ট, তারপর হচ্ছে কি মার্জ করা বা হচ্ছে ডিলিট করা এগুলো পাবো। এবং এইখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারবো কি এই যে টেবিলের হাইট এবং কি টেবিলের ওয়েট। না ভাইয়া, আমি আসলে পিকচারের কথা বলছিলাম। পিকচারের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনের যে অপশনটা ছিল পিকচার অ্যাড এর সময় পিকচার, ইনসার্ট করার পরে, আচ্ছা, তার সেটা। পিকচারের ব্যাপারটা হচ্ছে মাল্টিপল পিকচার যখন আমরা সিলেক্ট করব, সাপোজ আমরা হচ্ছে কি এই সবগুলো পিকচার সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর আমাদের এখানে কি একটা ফরম্যাট ট্যাব অ্যাপিয়ার হবে, ঠিক আছে। ফরম্যাট ট্যাবের পর এখান থেকে আমরা যাব অ্যারেঞ্জের অ্যালাইনে, ঠিক আছে। অ্যালাইন টু স্লাইড দিয়ে যদি আমরা স্লাইড অনুযায়ী অ্যালাইন করতে চাই তাহলে অ্যালাইন টু স্লাইড টিক দিয়ে আমরা কি করব, অ্যালাইন মিডল, তখন কি মিডলে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আমি কি আবার রিপিট করব? আমরা হচ্ছে আগে মানে যে যে ছবিগুলো হচ্ছে কি অ্যালাইন করতে চাই, সাপোজ এই ছবিগুলো আমার এভাবে হচ্ছে কি উলট পালট হয়ে আছে, আমি এগুলোকে এখন অ্যালাইন করতে যাচ্ছি, তাহলে হচ্ছে কি আমার সবগুলো ছবি সিলেক্ট করতে হবে। সবগুলো ছবি সিলেক্ট করবো হচ্ছে ক্লিক দেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে বাকি সবগুলা ছবিগুলা ক্লিক করবো একটা একটা করে। তারপর সেখান থেকে ফরম্যাট ট্যাবে যাব। ফরম্যাট ট্যাবে যে এখানে অ্যালাইন অপশন আছে, অ্যালাইন টু স্লাইড দিয়ে, ঠিক আছে, স্লাইড ওয়াইজ যদি আমি অ্যালাইন করতে চাই অ্যালাইন টু স্লাইড দিয়ে কি করব, আমার যদি টপে অ্যালাইন করতে হয় তাহলে টপে, যদি আমার কি মিডিলে অ্যালাইন করতে হয় তাহলে মিডিলে। এবং আমরা যখন দেখবো যে না আমার অ্যালাইন হওয়ার পরও কি এখানে আমার ডিস্ট্রিবিউশন ঠিকঠাক নাই, তখন আমি কি দিব, অ্যালাইন দিয়ে ডিস্ট্রিবিউট হরাইজন্টাল। এবং আমি যদি মনে করি যে না ডিস্ট্রিবিউট আমি ভার্টিক্যালি করব, আমি সেটাও করতে পারবো, ঠিক আছে। তো জি, বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। আমরা ইতিমধ্যে সবগুলো প্রশ্ন আপনাদের নিয়ে ফেলেছি এবং আমাদের কিনোট স্পিকার মোস্তফিজুর রহমান আলাদি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। উনি অনেক ধৈর্য সহকারে আপনাদের উত্তরগুলো দিয়েছেন এবং আমরা সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে ফেলেছি। তো আমরা বর্তমানে আমাদের সেশনটি শেষ করতে চাচ্ছি। আচ্ছা মীর, আমি সেশনটা শেষ করার আগে একটু কথা বলতে চাচ্ছি। জি জি, অবশ্যই। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা এতদিন আপনাদের মেইলের রিপ্লাইতে আমাদের সেশন লিঙ্ক গুলা মানে যার যে প্রবলেম ছিল যে দিনে সেটা আমরা প্রোভাইড করেছি রেকর্ডিং গুলা। তো আজকের পার্টিসিপেট দেখে আসলে খুব হতাশ হলাম আমরা সবাই। আর খুব দৃষ্টিকটুর ছিল যে একদিনে এতজনের প্রবলেম হয় না। মেইনলি যে প্রবলেমটা হয়তো কানেক্টেড ডিসকানেক্টেড এর, সেই প্রবলেমটা আমরা ইতিমধ্যে আমাদের লিঙ্ক থেকে সলভ করেছি। যার জন্য মানে আমি ঢুকতে পারতেছি না, এই প্রবলেমটা আর হবে না বা হয়ও না। তাও যেহেতু এত মানে প্রায় 1/3 পার্টিসিপেন্ট ছিল আজকে, তাই আমরা আজকের পর থেকে রেকর্ডিং দেওয়াটা নিয়ে আরেকটু স্ট্রিক্ট হব। সেটা হলো মানে উইদাউট এনি ভ্যালিড প্রুফ আমরা আর কোনো রেকর্ডিং প্রোভাইড করব না। মীর রহমতুল্লাহ আর আমি যেহেতু রেকর্ডিং গুলা প্রোভাইড করছিলাম, তো আমরা এখন এখন থেকে উইদাউট এনি প্রুফ মানে আমার প্রবলেম হচ্ছে সেটা স্ক্রিনশট বা আমার এই প্রবলেমটা ছিল এই ধরনের প্রুফ ছাড়া আমরা রেকর্ডিং গুলা প্রোভাইড করতে চাচ্ছি না। এটা হলো কথা। রেকর্ডিং পাবেন হয়তোবা সেশন শেষে মানে আমাদের কোর্স শেষে অটোমেটিকলি আপনারা বাই লর রেকর্ডিং পেয়ে যাবেন, কিন্তু ক্লাস টু ক্লাস রেকর্ডিং আমরা আর প্রতিদিন দিব না। তো এটা একটু খেয়াল রাখবেন। আহ, মানে জয়েন করার চেষ্টা করবেন সবাই যারা আছেন, তারা একটু খেয়াল রাখেন বিষয়টা। আর বাকিটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিক নির্দেশনা দিয়ে দিব। ধন্যবাদ। মীর, শেষ করতে পারো। তুষারকে খুব সুন্দরভাবে আসলে রেকর্ডিং এর ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, আমাদের আসলে একটু স্ট্রিক্ট হতে হচ্ছে, আমরা অনেক দুঃখিত। আর আরেকটা বিষয় বলবো যে অ্যাটেন্ডেন্স এর শীটটা আমরা এনাফ টাইম রেখে সেশন চলাকালীন যে কোনো সময় আমরা দিব। তো সেক্ষেত্রে আপনাদেরকে যারা অ্যাটেন্ডেন্স শীটটা পূরণ করতে ইচ্ছুক এবং অ্যাটেন্ডেন্স আপনি যেখানে উপস্থিত ছিলেন সেটা প্রমাণ রাখতে ইচ্ছুক, তারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের সেশনে যুক্ত থাকবেন। তো ধন্যবাদ। আর আপনারা অনেকে পরবর্তীতে যুক্ত হন, সেক্ষেত্রে আগের মেসেজ গুলো দেখতে পান না। তো সেক্ষেত্রে আমরা বারবার অ্যাটেন্ডেন্স শিটটা চ্যাট বক্সে দিয়ে দিব, এটা কোনো প্রবলেম নাই। তো ধন্যবাদ সবাইকে। আজকে তারপর হয়তো অনেকেরই প্রবলেম বিভিন্ন কারণে, হয়তো অনেকের পরীক্ষার ডেট দিয়েছে। তারপরে আপনারা আজকে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সেশনটি এখানে শেষ করছি। আমরা ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।